এক শীতের রাতে এক নিঃসঙ্গ কোটিপতি হুইল চেয়ারে বসা একটি মেয়েকে খুঁজে পান, যে নিষ্পাপ চোখে বড়দিনের বাজারের দিকে তাকিয়েছিল। যা একটি সাধারণ কথোপকথন হিসাবে শুরু হয়েছিল, তা এক নতুন মোড় নেয় যখন মেয়েটি এমন এক সত্য প্রকাশ করে যা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে শিশুটি তাকে অনুরোধ করে যে তাকে দত্তক না নিয়ে বরং তার মাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে, যা তাকে সম্পূর্ণ হতবাক করে দেয়। আর এই অসম্ভব অনুরোধটি এক আবেগঘন যাত্রার সূচনা করে যা তিনজনের ভাগ্য চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দার্জিলিংয়ের ডিসেম্বরের রাতে সেই পাহাড়ের টপিকো হাড় কাঁপানো ঠান্ডা ছিল, এমন ঠান্ডা যা মানুষকে কোটের ভেতরে গুটিয়ে যেতে এবং শহরের উষ্ণ আলোর মধ্যে আশ্রয় খুঁজতে বাধ্য করে। সেন্ট্রাল স্কোয়ার, অর্থাৎ ম্যাল রোড, সত্যিকারের এক বড়দিনের উৎসবে পরিণত হয়েছিল, যেখানে হাজার হাজার বাতি একটি নির্দিষ্ট ছন্দে জ্বলছিল, নিভছিল, যা বরফশীতল বাতাসে নাচতে থাকা উজ্জ্বল নকশা তৈরি করছিল। পোড়া ভুট্টার গন্ধ মিষ্টি কটন ক্যান্ডি আর গরম মোমোর সুবাসের সাথে মিশে যাচ্ছিল, আর ফেরিওয়ালারা তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য উৎসাহিত কণ্ঠে চিৎকার করছিল, যা পাথরে বাঁধানো ফুটপাতে প্রতিধ্বনিত হচ্ছিল। পুরো পরিবার হাতে হাত ধরে হাঁটছিল, শিশুরা রঙিন স্টলের মধ্যে দৌড়াচ্ছিল, প্রেমিক প্রেমিকারা বিশাল সাজসজ্জার সামনে ছবি তুলছিল, এবং বড়দিনের গানের সুর সেই জাদুকরী দৃশ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার পাতা থেকে উঠে এসেছে। সেই উৎসবমুখর ভিড়ের মাঝে আলোকিত ঝর্ণার কাছের একটি বেঞ্চের পাশে শান্তভাবে বসেছিল মাত্র 7 বছরের একটি মেয়ে। তার ঘন কালো চুল কাঁধের উপর ছড়িয়ে পড়েছিল, যা স্কোয়ারের রঙিন আলোতে ঝলমল করছিল, এবং তার মায়াবী কালো চোখ চারপাশের কোলাহলকে এমন এক গভীর মনোযোগের সাথে দেখছিল যা এত অল্প বয়সী কারো জন্য বেশ আশ্চর্যজনক। একটি গোলাপি উলের টুপি তার ছোট কান দুটিকে ঢেকে রেখেছিল, যা তাকে মাঝে মাঝে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস থেকে রক্ষা করছিল। সে একটি সাধারণ কিন্তু পরিষ্কার শীতের কোট পরেছিল, যা তার টুপির সাথে পুরোপুরি মানানসই ছিল। যে হুইল চেয়ারে সে বসেছিল তা প্রায় আবছা অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিল, যেন অপ্রয়োজনীয় মনোযোগ এড়ানোর জন্য ছায়ার সাথে মিশে যেতে চাইছিল। তার ছোট ছোট হাত দুটি কোলের উপর রাখা ছিল, এবং সে সেখানে সম্পূর্ণ নিজের চিন্তায় মগ্ন হয়ে বসেছিল, যখন সে দেখছিল পরিবারগুলো উপহারে ভরা ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে, যাদের হাসি তার কানে সঙ্গীতের মতো বাজছিল। সেখান থেকে খুব বেশি দূরে নয়, 42 বছর বয়সী এক ব্যক্তি একাই সজ্জিত স্টলগুলোর মধ্যে দিয়ে হাঁটছিলেন, যিনি মেলার সাধারণ ভিড় থেকে স্পষ্টভাবে আলাদা ছিলেন। রোহান চৌধুরী একটি দামি স্যুটের উপর একটি গা রঙের উলের কোট পরেছিলেন, তার পোশাকে এমন এক আভিজাত্য ছিল যা কেবল টাকা এবং ভালো রুচিই দিতে পারে। তার কালো চুল সুন্দরভাবে পিছনের দিকে আঁচড়ানো ছিল, যা তার ক্লান্ত মুখটিকে প্রকাশ করছিল, এমন এক ক্লান্তি যা পৃথিবীর সমস্ত বিলাসিতাও লুকাতে পারছিল না। তিনি ছিলেন দেশের অন্যতম সেরা প্রযুক্তি সংস্থার মালিক, তার নাম প্রায়শই দেশের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় থাকত, এবং তার দৈনন্দিন জীবন কাটত অন্তহীন মিটিং, দাতব্য অনুষ্ঠান যেখানে তাকে ছবির জন্য হাসতে হতো, এবং ব্যবসায়িক ডিনার যেখানে ফাঁকা আলোচনাকে কৌশলগত নেটওয়ার্কিংয়ের নামে চালানো হতো। সেই নির্দিষ্ট রাতে রোহান একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছিলেন যা তার পুরো দলকে অবাক করে দিয়েছিল। তিনি তার ব্যক্তিগত ড্রাইভারকে ছুটি দিয়েছিলেন, যে তাকে সর্বত্র সঙ্গ দিত। তিনি সেই নিরাপত্তারক্ষীদের উপস্থিতি প্রত্যাখ্যান করেছিলেন যারা সাধারণত তার চারপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে রাখত, এবং তিনি তার ব্যক্তিগত সহকারীদেরও রাতের জন্য ছুটি দিয়েছিলেন। তিনি কেবল নিজের জন্য কয়েক ঘণ্টা সময় চেয়েছিলেন, স্বাধীনতার এক বিরল মুহূর্ত যেখানে তিনি কারও নজরে না এসে হাঁটতে পারেন, কোনো বাধা ছাড়াই নিজের জীবন নিয়ে ভাবতে পারেন, এবং বেনামি ভিড়ের মধ্যে একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে পারেন। তার বিলাসবহুল জীবনে দমবন্ধকর কিছু একটা ছিল, এক ক্রমবর্ধমান শূন্যতার অনুভূতি যা কোনো জাগতিক বস্তু পূরণ করতে পারছিল না, এবং তিনি মরিয়া হয়ে খাঁটি কিছুর সন্ধানে ছিলেন, যদিও তিনি ঠিক জানতেন না সেটা কি। যখন তিনি উদ্দেশ্যহীনভাবে হস্তশিল্প এবং বড়দিনের সাজসজ্জা বিক্রি করা স্টলগুলোর মধ্যে দিয়ে ঘুরছিলেন, তখন তার চোখ একা বসে থাকা মেয়েটির ছবির উপর পড়ল। সে যেভাবে সেখানে বসেছিল, শান্ত এবং মনোযোগী, চারপাশের প্রতিটি বিবরণকে সেই বিশুদ্ধ কৌতূহল দিয়ে শুষে নিচ্ছিল যা কেবল শিশুদেরই থাকে, তাতে গভীরভাবে হৃদয়স্পর্শী কিছু একটা ছিল। সে ভিক্ষা চাইছিল না, পথচারীদের করুণার জন্য হাত বাড়াচ্ছিল না, সাহায্যের জন্য কোনো পোস্টারও ছিল না। সে কেবল সেই মুহূর্তে উপস্থিত ছিল, এমন এক খাঁটি উপায়ে যা বেশিরভাগ প্রাপ্তবয়স্করা অনেক আগেই হারিয়ে ফেলেছে। রোহান তার বুকের মধ্যে কিছু একটা নড়ে উঠতে অনুভব করলেন, এক অদ্ভুত অনুভূতি যার নাম তিনি সঙ্গে সঙ্গে দিতে পারলেন না। তিনি সতর্ক পদক্ষেপে এগিয়ে গেলেন, তাকে ভয় পাইয়ে দিতে বা অস্বস্তিতে ফেলতে চাননি। যখন তিনি কয়েক মিটার দূরে ছিলেন, তখন তিনি থেমে একটি মৃদু হাসি দিলেন এবং তার পরা সুন্দর গোলাপি টুপিটির প্রশংসা করলেন।
মেয়েটি তার উজ্জ্বল চোখ তুলে তার দিকে তাকাল এবং সেই দৃষ্টিতে কোনো ভয় বা অবিশ্বাস ছিল না, কেবল একটি শিশুর বিশুদ্ধ এবং নিরস্ত্র সততা ছিল যে এখনও অপরিচিতদের অবিশ্বাস করতে শেখেনি। একটি নরম এবং লাজুক কণ্ঠে সে ব্যাখ্যা করল যে তার মা স্পেশালম্যান তার জন্য টুপিটি তৈরি করেছে। ঠান্ডা রাতে সে যখন ঘুমিয়ে থাকত তখন যত্ন করে প্রতিটি ফোর বুনেছিল। সেই সহজ কিন্তু অর্থবহ উত্তরে রোহানের হৃদয়টা চেপে ধরল। সেই কয়েকটি শব্দের মধ্যে কত ভালোবাসা জমেছিল, মেয়েটি যেভাবে তার মায়ের কথা বলছিল তাতে কত কৃতজ্ঞতা ছিল। তিনি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলেন, তার দামি প্যান্ট নোংরা বা কুঁচকে যেতে পারে সেদিকে খেয়াল না করে তার হাঁটু ভেজা এবং ঠান্ডা ফুটপাতে স্পর্শ করল। সেই মুহূর্তে এর কোনো কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তিনি তার চোখের স্তরে থাকতে চেয়েছিলেন, একটি সত্যিকারের সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন, দেখাতে চেয়েছিলেন যে তিনি তাকে একজন ব্যক্তি হিসেবে জানতে সত্যিই আগ্রহী। তিনি আলতো করে জিজ্ঞাসা করলেন তার মা আশেপাশে আছে কিনা, এবং মেয়েটি তার ছোট আঙুল দিয়ে স্কোয়ারের অন্য পাশের একটি চায়ের স্টলের দিকে ইশারা করল। নির্দেশিত দিকে তাকিয়ে রোহান ৩০-এর কোঠায় এক মহিলাকে দেখলেন, যিনি দৃশ্যত রোগা এবং ক্লান্ত, দ্রুত এবং দক্ষতার সাথে গ্রাহকদের গরম পানীয় পরিবেশন করছিলেন। তার মেয়ের মতোই ঘন কালো চুল ছিল, যা একটি সাধারণ এবং ব্যবহারিক পনিটেলে বাঁধা ছিল যাতে কাজ করার সময় চুলগুলো মুখ থেকে দূরে থাকে। তার কোটটি স্পষ্টভাবে জিন ছিল, এমন দাগ ছিল যা কোনো ধোয়াতেই পুরোপুরি উঠত না এবং কনুইগুলো বছরের পর বছর ধরে তীব্র ব্যবহারের চিহ্ন বহন করছিল। তার হাতগুলো অবিরাম গতিতে কাজ করছিল, চা তৈরি করছিল, গরম চকোলেট পরিবেশন করছিল, খুচরো টাকা ফেরত দিচ্ছিল, সবসময় মুখে একটি ভদ্র কিন্তু ক্লান্ত হাসি নিয়ে। সেই মহিলা যেভাবে কাজ করছিলেন তাতে এক নীরব মর্যাদা ছিল, এক অভ্যন্তরীণ শক্তি যা রোহান সঙ্গে সঙ্গে চিনতে পেরেছিলেন। তিনি সেখানে পছন্দ করে বা কোনো বিকল্প জীবনযাপনের পরীক্ষার জন্য ছিলেন না, তিনি সেখানে ছিলেন নিছক প্রয়োজনের তাগিদে, যা করা দরকার তাই করছিলেন যাতে তার মেয়ের মাথার উপর ছাদ এবং টেবিলে খাবার থাকে। সেই দৃশ্য রোহানের পুরনো স্মৃতি জাগিয়ে তুলেছিল, তার নিজের মায়ের কথা মনে করিয়ে দিয়েছিল যিনি তিনি ছোটবেলায় একাধিক কাজ করতেন, তার আগে পর্যন্ত যখন তিনি তার ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলে তাকে দারিদ্র্য থেকে বের করে আনতে পারেননি। মেয়েটি কথা বলতে শুরু করল, এবং তার কথাগুলো এমন এক স্পষ্ট গর্বের সাথে বেরিয়ে এল যা তার পুরো মুখকে আলোকিত করে তুলেছিল। সে বলল কিভাবে তার মা বড়দিনের মরশুমে প্রতি রাতে কোনো বিরতি ছাড়াই কাজ করে, কিভাবে সে সবসময় নিশ্চিত করে যে তাদের যা প্রয়োজন তা জেন থাকে, কিভাবে সে দৃশ্যত ক্লান্ত থাকা সত্ত্বেও কখনো অভিযোগ করে না। রোহান প্রতিটি কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনলেন, সেই অসাধারণ শিশুটির উচ্চারিত প্রতিটি অক্ষরের মধ্যে প্রতিধ্বনিত হওয়া নিঃশর্ত ভালোবাসা উপলব্ধি করলেন। তারপর মেয়েটির মুখের ভাব সামান্য বদলে গেল, তার উজ্জ্বল চোখে দুঃখের এক ছায়া খেলে গেল, এবং সে ফিসফিস করে বলল যে মাঝে মাঝে তার ইচ্ছা করে সে যদি তার মাকে আরও সাহায্য করতে পারত, কারণ তাকে সবসময় খুব ক্লান্ত, দায়িত্বের বোঝায় ভারাক্রান্ত মনে হয়। এই সহজ কথাগুলো রোহানের গলা এমনভাবে চেপে ধরল যা তিনি আশা করেননি। বেশ কয়েক মাস ধরে তিনি দত্তক নেওয়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছিলেন, তার বিশাল এবং খালি প্রাসাদটিকে তার নিজের পায়ের শব্দের বিরক্তিকর প্রতিধ্বনি ছাড়া অন্য কিছু দিয়ে পূরণ করার কথা ভাবছিলেন। তিনি বিশেষায়িত সংস্থাগুলোর সাথে পরামর্শ করেছিলেন, পরিবারের জন্য অপেক্ষা করা অগণিত শিশুর প্রোফাইল পরীক্ষা করেছিলেন, প্রক্রিয়া সম্পর্কে বক্তৃতা এবং কর্মশালায় অংশ নিয়েছিলেন, কিন্তু সবকিছুই সবসময় ঠান্ডা এবং যান্ত্রিক মনে হয়েছিল। যেন তিনি সত্যিকারের ভালোবাসার জন্য তার হৃদয় খোলার পরিবর্তে একটি ব্যবসায়িক লেনদেনের জন্য ফর্ম পূরণ করছেন। কিন্তু সেখানে বড়দিনের রঙিন আলোর নিচে সেই জাদুকরী মুহূর্তে, এই অসাধারণ মেয়েটির পাশে ঠান্ডা ফুটপাতে হাঁটু গেড়ে বসে, যে তার মায়ের সম্পর্কে এত ভালোবাসা নিয়ে কথা বলছিল, রোহান সম্পূর্ণ ভিন্ন কিছু অনুভব করলেন। সেই মুহূর্তে এমন এক বাস্তবতা ছিল যা তিনি সমাজকর্মী এবং মনোবিজ্ঞানীদের সাথে কোনো আনুষ্ঠানিক বৈঠকে খুঁজে পাননি। এখানে একটি সত্যিকারের শিশু ছিল, সত্যিকারের আবেগ নিয়ে, সত্যিকারের গল্প নিয়ে, এবং তিনি এমন এক খাঁটি সংযোগ অনুভব করলেন যা যেকোনো যৌক্তিক ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে। প্রতিটি শব্দ সাবধানে বেছে নিয়ে রোহান একটি গভীর শ্বাস নিলেন এবং এমন একটি প্রশ্ন করলেন যা তার সাহসিকতার জন্য নিজেকেই অবাক করে দিল। তিনি মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করলেন, এবং সে একটি লাজুক হাসি দিয়ে উত্তর দিল যে তার নাম ঈশানী। এটি একটি সুন্দর নাম, তিনি আন্তরিকভাবে বললেন, এবং সে সুন্দরভাবে মাথা নেড়ে ধন্যবাদ জানাল। তারপর প্রতিটি অক্ষর মেপে মেপে যেন তিনি অজানা ভূখণ্ডে পথ চলছেন, রোহান জিজ্ঞাসা করলেন সে কি কখনো ভেবেছে একটি বড় বাড়ি, নিজের একটি ঘর, খেলনা এবং বইয়ে ভরা, যেখানে সে সেরা স্কুলে পড়তে পারবে এবং বিশেষায়িত ডাক্তারদের কাছে যেতে পারবে যারা তার সর্বোত্তম যত্ন নিতে পারে, এমন জীবন কেমন হবে।
ঈশানী মাথা একপাশে কাত করে সেই কালো চোখ দিয়ে রোহানকে পর্যবেক্ষণ করল, যা দেখে মনে হচ্ছিল জিনিসপত্রের উপরিভাগের অনেক গভীরে দেখতে পায়। তার মধ্যে এমন এক বুদ্ধিমত্তা ছিল যা তার অল্প বয়সকে চ্যালেঞ্জ করে, বিশ্বের এমন এক বোঝাপড়া যা বেশিরভাগ শিশু এখনও অর্জন করতে পারেনি। সে জিজ্ঞাসা করল তিনি কি সত্যিই বলছেন, এবং রোহান মাথা নেড়ে নিশ্চিত করলেন যে হ্যাঁ, তিনি সম্পূর্ণ সিরিয়াস। তিনি একটি শিশু দত্তক নেওয়ার কথা ভাবছিলেন, কাউকে এমন সব সুযোগ দেওয়ার কথা ভাবছিলেন যা টাকা দিয়ে কেনা যায়, এবং তার সাথে দেখা হওয়ার পর তিনি অনুভব করলেন যে হয়তো সেই বিশেষ ব্যক্তি হতে পারে। ঈশানীর মুখ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, যেন সে সেই অসম্ভব প্রস্তাবের বিশালতা প্রক্রিয়া করছিল। রোহান দেখতে পাচ্ছিলেন সেই উজ্জ্বল চোখের পিছনে চিন্তাগুলো দ্রুত খেলে যাচ্ছে, সম্ভাবনাগুলো কল্পনা করছে, সেই ভিন্ন জীবনকে দৃশ্যমান করছে যা তাকে অফার করা হচ্ছে। এক ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য তিনি ভাবলেন সে হয়তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, তার কোলে ঝাঁপিয়ে পড়ে তার বাস্তবতা পুরোপুরি বদলে দেওয়ার এই জাদুকরী সুযোগের জন্য ধন্যবাদ জানাবে। কিন্তু তারপর তার মুখের ভাবে কিছু একটা বদলে গেল, একটি ছায়া তার কোমল মুখ জুড়ে চলে গেল, এবং সে ধীরে ধীরে এদিক ওদিক মাথা নাড়তে শুরু করল। সেই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় রোহান এক ঝলক বিস্ময় অনুভব করলেন। তিনি তার প্রস্তাবগুলো সঙ্গে সঙ্গে গৃহীত হতে অভ্যস্ত ছিলেন, তিনি যা উপস্থাপন করেছেন তার চেয়ে অনেক ছোট সুযোগের জন্য মানুষকে লড়াই করতে দেখতে অভ্যস্ত ছিলেন। তিনি আলতো করে জিজ্ঞাসা করলেন সে কি বুঝতে পেরেছে তিনি কি প্রস্তাব দিচ্ছেন, সে কি বুঝতে পেরেছে যে তিনি তাকে আরাম এবং নিরাপত্তা সহ একটি সম্পূর্ণ ভিন্ন জীবন অফার করছেন। ঈশানী ধীরে ধীরে মাথা নাড়ল, নিশ্চিত করল যে হ্যাঁ, সে প্রতিটি কথা পুরোপুরি বুঝতে পেরেছে। কিন্তু তারপর একটি কণ্ঠে যা চাপা আবেগে সামান্য কাঁপছিল, সে এমন কথা উচ্চারণ করল যা আক্ষরিক অর্থেই রোহানের হৃদস্পন্দন থামিয়ে দিল। সে তার মাকে একা ছেড়ে যেতে পারবে না। সে কেবল চলে গিয়ে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষটিকে পরিত্যাগ করতে পারবে না। তার মা তাকে প্রয়োজন, ঈশানী এক চিত্তাকর্ষক দ্বিধাতার সাথে বল এবং তারও তার মাকে প্রয়োজন। তারা একটি দল, একটি অবিচ্ছেদ্য এক, এবং কোনো পরিমাণ টাকা বা সুযোগ তাদের জড়িত জীবনের এই মৌলিক সত্যকে পরিবর্তন করতে পারবে না। রোহান যুক্তি দেওয়ার চেষ্টা করলেন, তার ব্যবসায়িক মন সঙ্গে সঙ্গে সেই আবেগগত বাধার জন্য ব্যবহারিক সমাধান খুঁজতে শুরু করল। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি তার মায়েরও আর্থিকভাবে যত্ন নিতে পারেন, তিনি তাকে এত টাকা দেবেন যাতে তাকে আর কোনোদিন কাজ করতে না হয়। তিনি নিশ্চিত করতে পারেন যে তার একটি আরামদায়ক বাড়ি থাকবে, তার সমস্ত প্রয়োজন পূরণ হবে, সে তার বাকি জীবন মর্যাদা এবং আরামে কাটাবে। এটি একটি যৌক্তিক দৃষ্টিকোণ থেকে নিখুঁত সমাধান ছিল, একটি সমীকরণ যা জড়িত সকল পক্ষকেই উপকৃত করবে। কিন্তু ঈশানী আরও জোরে জোরে মাথা নাড়তে শুরু করল, এবং তার আগে উজ্জ্বল চোখগুলোতে দ্রুত অশ্রু জমতে শুরু করল। তার কণ্ঠ কাঁপছিল কিন্তু দৃঢ় ছিল যখন সে বোঝানোর চেষ্টা করল যে তিনি আসল বিষয়টি বুঝতে পারছেন না। এটা টাকার ব্যাপার নয়, সে এমন এক জ্ঞানের সাথে জোর দিয়ে বলল যা এত অল্প বয়সী কারো জন্য অসম্ভব বলে মনে হয়। এটা সুন্দর বাড়ি বা নতুন পোশাক বা টেবিলে প্রচুর খাবার থাকার ব্যাপার নয়। এটা এমন কিছু যা অনেক গভীর এবং মৌলিক, যা কোনো জাগতিক জিনিস স্পর্শ করতে পারে না। যদি সে চলে যায়, ঈশানী তার গোলাপি গাল বেয়ে অশ্রু ঝরতে ঝরতে ব্যাখ্যা করল, তার মা পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যাবে। দীর্ঘ ক্লান্তিকর কাজের দিনের পর বাড়ি ফিরলে তার জন্য অপেক্ষা করার মতো একেবারে কেউ থাকবে না। দিনটা কেমন গেল তা বলার মতো কেউ থাকবে না, দৈনন্দিন ছোট ছোট জয় এবং পরাজয় ভাগ করে নেওয়ার মতো কেউ থাকবে না। যখন দুঃখ এবং ক্লান্তি তাকে পুরোপুরি গ্রাস করার হুমকি দেবে তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরার মতো কেউ থাকবে না। তার একাকী অস্তিত্বকে অর্থ দেওয়ার মতো কেউ থাকবে না। সেই সমস্ত কঠোর পরিশ্রমকে সার্থক করার মতো কেউ থাকবে না। এই নিষ্পাপ কিন্তু গভীরভাবে সত্য কথাগুলো রোহানকে পেটে এক বিধ্বংসী ঘুষির মতো আঘাত করল। এখানে মাত্র 7 বছরের একটি শিশু ডিসেম্বরের এক ঠান্ডা রাতে হুইল চেয়ারে বসে তাকে ভালোবাসা এবং পরিবার সম্পর্কে এমন শিক্ষা দিচ্ছিল যা তার 42 বছরের জীবন দৃশ্যত শেখার জন্য যথেষ্ট ছিল না। সে এমন কিছু মৌলিক বিষয় বুঝতে পেরেছিল যা তিনি কয়েক দশক ধরে আবিষ্কার করার চেষ্টা করে নষ্ট করেছেন। যে বিশাল সম্পদ জীবনে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা কিনতে পারে না। যে সত্যিকারের ভালোবাসা আপনি যা জাগতিক জিনিস সরবরাহ করতে পারেন তা নিয়ে নয়, বরং শারীরিক এবং মানসিকভাবে উপস্থিত থাকা নিয়ে। প্রতিদিন ব্যতিক্রম ছাড়া ইচ্ছাকৃতভাবে কাউকে বেছে নেওয়া, কেবল কারণ সেই ব্যক্তির সাথে আপনার জীবন আরও ভালো। রোহান দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তখনও ঠান্ডা ফুটপাতে হাঁটু গেড়ে বসে সেই উদ্ঘাটন প্রক্রিয়া করছিলেন যা তিনি মানব সম্পর্ক সম্পর্কে যা কিছু জানতেন বলে বিশ্বাস করতেন তার ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। তার চারপাশে বড়দিনের মেলা পুরোদমে চলছিল,
পরিবারগুলো হাসছিল, শিশুরা খেলছিল, বিক্রেতারা পণ্য ঘোষণা করছিল, কিন্তু সবকিছুই যেন অন্য এক দূরবর্তী জগতে ঘটছিল। সেই মুহূর্তে কেবল তিনি এবং ঈশানী ছিলেন, এবং সেই অস্বস্তিকর সত্যগুলো যা সে সাহসের সাথে মোকাবেলা করছিল। ঈশানী তার ছোট হাতের পিঠ দিয়ে মুখ থেকে অশ্রু মুছে ফেল, তার শিশুসুলভ মর্যাদা পুনরুদ্ধার করার চেষ্টা করল। সে বলল যে সে পুরোপুরি বুঝতে পারছে যে তিনি দয়ালু হচ্ছেন, যে তার প্রস্তাবটি উদার এবং তার হৃদয়ের একটি ভালো জায়গা থেকে এসেছে। কিন্তু সে তা গ্রহণ করতে পারবে না, তার গোপন স্বপ্নে সেই জীবন যতই লোভনীয় মনে হোক না কেন। তার মা তার জন্য সবকিছু ত্যাগ করেছে, তাদের ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য প্রতিদিন ক্লান্ত না হওয়া পর্যন্ত কাজ করেছে, কখনো অভিযোগ করেনি বা অনুশোচনা দেখায়নি। সে এখন কিভাবে তাকে কেবল পরিত্যাগ করতে পারে? যে ব্যক্তি কখনো তার থেকে মুখ ফিরিয়ে নেয়নি, সে কিভাবে তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? সেই প্রচণ্ড এবং অটল আনুগত্যের সামনে রোহানের গলায় একটি ডেলা তৈরি হতে লাগল। সেই পরিস্থিতিতে একই সাথে অসাধারণ সুন্দর এবং দুঃখজনক কিছু একটা ছিল। এখানে একটি শিশু ছিল যে টাকা দিয়ে যা কেনা যায় তার সবকিছু পেতে পারত, এমন সব সুযোগ যা বেশিরভাগ মানুষ কেবল স্বপ্ন দেখে, এবং সে বিশুদ্ধ এবং নিঃশর্ত ভালোবাসার জন্য তা প্রত্যাখ্যান করছিল। এত বড় প্রলোভনের মুখোমুখি হলে কতজন প্রাপ্তবয়স্ক একই পছন্দ করবে? তিনি আলতো করে জিজ্ঞাসা করলেন, তিনি কি অন্তত তাদের কোনোভাবে সাহায্য করতে পারেন, যা তাদের আলাদা করার মানে হবে না? হয়তো তিনি ঈশানীর চিকিৎসার জন্য টাকা দিতে পারেন, বা বাড়ির খরচে সাহায্য করতে পারেন, বা নিশ্চিত করতে পারেন যে তার মাকে এত ঘণ্টা কাজ করতে হবে না। কিন্তু ঈশানী আবার মাথা নাড়ল, ব্যাখ্যা করল যে তার মায়ের গর্ব আছে, সে একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি যে অপরিচিতদের কাছ থেকে দান গ্রহণ করবে না। সে কঠোর পরিশ্রম করত কারণ সে বিশ্বাস করত যে এটাই বেঁচে থাকার সঠিক উপায়, উদাহরণ দিয়ে শেখার যে প্রচেষ্টা ছাড়া মূল্যবান কিছুই আসে না। রোহান সেই মহিলাকে আরও বেশি প্রশংসা করলেন যাকে তিনি সবেমাত্র চিনতেন, সেই মা যিনি এত কঠিন পরিস্থিতিতে এত দৃঢ় মূল্যবোধ দিয়ে একটি কন্যাকে বড় করছিলেন। তাদের সাথে এমনভাবে সংযোগ স্থাপনের কোনো উপায় কি ছিল যা তাদের মর্যাদাকে সম্মান করবে এবং একই সাথে তাকে তাদের জীবনের অংশ হতে দেবে? এমন কিছু খাঁটি গড়ে তোলা কি সম্ভব ছিল যা একটি ঠান্ডা লেনদেন বা করুণার উদ্ধারকার্যের মতো না দেখিয়ে সকলকে উপকৃত করবে? ঈশানী সেই তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল, যেন তার মনের মধ্যে দিয়ে যাওয়া প্রতিটি চিন্তা পড়তে পারত। তারপর হঠাৎ তার মুখের ভাব পুরোপুরি বদলে গেল। তার দৃষ্টিতে একটি নতুন তীব্রতা ছিল, একটি দৃঢ়তা যা কিছুক্ষণ আগেও সেখানে ছিল না। সে তার হুইল চেয়ারের সামনের দিকে ঝুঁকে পড়ল, তার ছোট ছোট হাতগুলো শক্ত করে পাশগুলো ধরেছিল, এবং এমন এক জরুরি প্রয়োজনে কথা বলতে শুরু করল যা রোহানকে পুরোপুরি অপ্রস্তুত করে দিল। তার গোলাপি গাল বেয়ে আবার অশ্রু ঝরতে শুরু করলে ঈশানী এমন একটি অনুরোধ করল যা সমস্ত প্রচলিত যুক্তিকে চ্যালেঞ্জ করে এবং রোহানকে সম্পূর্ণ বাকরুদ্ধ করে দিল। তার কণ্ঠ আবেগে ভরা ছিল যখন সে স্পষ্ট হতাশার সাথে মিনতি করল যে তিনি যেন তাকে দত্তক না নেন। পরিবর্তে সে একেবারে অসাধারণ এবং অপ্রত্যাশিত কিছু চাইল। সে অনুরোধ করল যে তিনি যেন তার মাকে দত্তক নেওয়ার কথা বিবেচনা করেন। কন্যা হিসেবে নয় অবশ্যই, কারণ সেটা অযৌক্তিক এবং অসম্ভব হবে, কিন্তু স্ত্রী হিসেবে, সঙ্গী হিসেবে, ভালোবাসার এবং বিনিময়ে ভালোবাসা পাওয়ার মতো কেউ হিসেবে। রোহান পরপর বেশ কয়েকবার পলক ফেললেন, তিনি যা শুনেছেন তা প্রক্রিয়া করার চেষ্টা করছিলেন। তার ব্যবসায়িক মন, যা জটিল প্রস্তাব বিশ্লেষণ করতে এবং কঠিন সমস্যার সমাধান খুঁজে বের করতে প্রশিক্ষিত, সেই সম্পূর্ণ অপ্রচলিত প্রস্তাবের সামনে কেবল স্তব্ধ হয়ে গেল। তাকে নিশ্চয়ই সম্পূর্ণ বিভ্রান্ত দেখাচ্ছিল, কারণ ঈশানী উন্মত্তভাবে ব্যাখ্যা করতে শুরু করল, তাকে বোঝানোর তাগিদে তার কথাগুলো তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিল। সে বলল যে তার মাই সেই ব্যক্তি যার সত্যি একটি পরিবার দরকার, তার জীবনে বিশেষ কেউ দরকার। তার মা পৃথিবীতে সম্পূর্ণ একা। ঈশানী কান্নার মধ্যে দিয়ে ব্যাখ্যা করল, তাকে ছাড়া তার কোনো জীবিত বাবা মা নেই, কোনো ভাইবোন নেই, কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই যার উপর সে কঠিন সময়ে নির্ভর করতে পারে। সে দিনরাত, সপ্তাহ সপ্তাহ, মাস মাস অক্লান্ত পরিশ্রম করে, একবারও অভিযোগ না করে, সেই ক্লান্ত কাঁধে বহন করা একাকিত্বের প্রচণ্ড বোঝা কখনো প্রকাশ না করে। সে কখনো নিজের জন্য কিছু কেনে না, সবসময় তার মেয়ের প্রয়োজনকে সবকিছুর উপরে রাখে। জমানো প্রতিটি পয়সা ঈশানীর প্রয়োজন মেটানোর জন্য ব্যয় হয়, যাতে তার কোনো অপরিহার্য জিনিসের অভাব না হয়। প্রচণ্ড আবেগে রুদ্ধ কণ্ঠে ঈশানী ব্যাখ্যা করতে থাকল যে তার মায়ের পাশে বিশেষ কেউ থাকার অধিকার আছে। কেউ তার যত্ন নেওয়ার জন্য, যেভাবে সে তার চারপাশের সবার যত্ন নেয়। কেউ তাকে রক্ষা করার জন্য যখন সে নিজেকে রক্ষা করার জন্য খুব ক্লান্ত। কেউ তাকে একজন মানুষ হিসেবে ভালোবাসা এবং মূল্যবান বোধ করানোর জন্য,
কেবল একজন মা বা কর্মী হিসেবে নয়। তার মায়ের আবার সত্যিকারের সুখের সাথে হাসার অধিকার আছে, যেভাবে ঈশানী খুব ছোটবেলায় আবছাভাবে মনে করতে পারে জীবন এত ভারী এবং জটিল হয়ে ওঠার আগে। রোহান সেখানে হাঁটু গেড়ে বসে রইলেন, সম্পূর্ণ স্থির, যখন সেই কথাগুলো বছরের পর বছর ধরে যত্ন করে তৈরি করা তার মানসিক প্রতিরক্ষার স্তর স্তর ভেদ করে যাচ্ছিল। সেই শিশুটির মধ্যে এক চিত্তাকর্ষক জ্ঞান ছিল, মানুষের প্রয়োজনের এক গভীর বোঝাপড়া যা তার অল্প বয়সের অনেক ঊর্ধ্বে ছিল। সে তাকে এমন কিছু বিবেচনা করতে বলছিল যা তার মাথায় কখনো আসেনি, এমন কিছু যা একই সাথে উন্মাদ এবং পুরোপুরি যুক্তিসঙ্গত শোনাচ্ছিল। ঈশানী আবার অশ্রু মুছে ফেলল এবং তার আবেগপূর্ণ যুক্তি চালিয়ে গেল। সে বলল যে যদি তিনি তার মাকে বিয়ে করেন, তাহলে তারা সবাই একটি সম্পূর্ণ এবং সত্যিকারের পরিবার গঠন করতে পারবে। তার মা আর একার মুখোমুখি হবে না, তাকে আর সেই সমস্ত বোঝা তার ভঙ্গুর কাঁধে বহন করতে হবে না। সে অবশেষে বিশ্রাম নিতে পারবে, শ্বাস নিতে পারবে, সবার যত্ন নেওয়ার পরিবর্তে যত্ন পাওয়ার আনন্দ অনুভব করতে পারবে। এবং ঈশানীরও একটি বড় পরিবার হবে, একজন বাবার সাথে যে উপস্থিত থাকতে বেছে নিয়েছে, কেবল অনেকের মতো অদৃশ্য হয়ে যাওয়ার পরিবর্তে। মেয়েটির কথাগুলো রোহানের মনে স্ফটিকের মতো স্বচ্ছতার সাথে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি তার নিজের একাকিত্বের কথা ভাবলেন, তার বিশাল প্রাসাদের কথা ভাবলেন যেখানে প্রতিটি ঘর নিখুঁতভাবে সজ্জিত কিন্তু জীবন এবং সত্যিকারের ভালোবাসা থেকে সম্পূর্ণ খালি। তিনি সেই সমস্ত অন্তহীন রাতের কথা ভাবলেন যেখানে তিনি কাজ থেকে ফিরে কেবল দমনীয় নীরবতার দ্বারা অভ্যর্থিত হতেন, যেখানে তিনি একা এমন একটি টেবিলে ডিনার করতেন যা 12 জন লোককে বসাতে পারত। তিনি ভাবলেন কিভাবে তিনি দত্তক নেওয়ার কথা বিবেচনা করতে শুরু করেছিলেন ঠিক কারণ তিনি খাঁটি সংযোগ, সত্যিকারের উদ্দেশ্য, এমন কারও অভাব বোধ করছিলেন যে তাকে টাকা বা প্রভাবের উৎস হিসেবে না দেখে একজন ব্যক্তি হিসেবে যত্ন নেবে। এবং সেখানে ঈশানী ছিল, এমন কিছু অফার করছিল যা তিনি জানতেনই না যে তিনি খুঁজছিলেন। সে তাকে একটি অভাবী শিশুকে উদ্ধার করতে বলছিল না, তাকে তার ব্যক্তিগত দাতব্য প্রকল্পে পরিণত করতে বলছিল না। সে তাকে তার মায়ের সাথে বাস্তব এবং পারস্পরিক কিছু গড়ে তোলার কথা বিবেচনা করতে বলছিল, পারস্পরিক সম্মান এবং সত্যিকারের ভালোবাসার সম্ভাবনার উপর ভিত্তি করে একটি অংশীদারিত্ব। সে পরামর্শ দিচ্ছিল যে হয়তো তারা সবাই একে অপরের শূন্যতা পূরণ করতে পারে, তাদের স্বতন্ত্র একাকিত্বের সমষ্টির চেয়ে বড় এবং আরও অর্থবহ কিছু তৈরি করতে পারে। রোহান অবশেষে তার কণ্ঠ খুঁজে পেলেন, যদিও তা কর্কশ এবং আবেগে ভরা ছিল যা তিনি লুকাতে পারছিলেন না। তিনি ঈশানীকে বললেন যে সে নিঃসন্দেহে তার সারা জীবনে দেখা সবচেয়ে বুদ্ধিমান এবং দয়ালু ব্যক্তি। তিনি এটা কেবল তাকে খুশি করার জন্য বা তাকে ভালো বোধ করানোর জন্য বলছিলেন না। এটা তার আত্মার গভীর থেকে আসা এক গভীর সত্য ছিল। এখানে 7 বছরের একটি মেয়ে জীবনে যা সত্যিই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে অভিজ্ঞ নির্বাহী, দামি পরামর্শদাতা এবং তিনি পড়া সমস্ত স্বসহায়ক বইয়ের চেয়ে বেশি জ্ঞান প্রদর্শন করছিল। ঈশানী তার অশ্রুর মধ্যে দিয়ে হাসল, এবং সেই হাসি তার মুখকে এমনভাবে আলোকিত করল যা রোহানের হৃদয়কে আবার চেপে ধরল। সে অধীর আগ্রহে জিজ্ঞাসা করল এর মানে কি তিনি তার অস্বাভাবিক অনুরোধটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। রোহান হাসলেন, এবং এটি একটি সত্যিকারের এবং গভীর হাসি ছিল যা তার ভেতরের এমন এক জায়গা থেকে এসেছিল যা এতদিন ধরে ঘুমিয়েছিল যে তিনি প্রায় তার অস্তিত্বের কথা ভুলেই গিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে হ্যাঁ, তিনি এটি নিয়ে খুব যত্ন এবং মনোযোগের সাথে ভাববেন। কিন্তু এই কথাগুলো উচ্চারণ করার সময়ও রোহান জানতেন যে তিনি কেবল ভাবার চেয়ে অনেক বেশি কিছু করছেন। তিনি তার ভেতরে মৌলিক কিছু রূপান্তরিত হতে অনুভব করছিলেন, যেন একটি ভারী দরজা এমন একটি বাড়িতে খোলা হচ্ছে যা কয়েক দশক ধরে তালাবদ্ধ ছিল। এখানে একটি সম্ভাবনা ছিল, বাস্তব এবং খাঁটি কিছুর একটি সুযোগ যা তিনি কেবল উপেক্ষা করতে বা একটি আবেগপূর্ণ রাতের ক্ষণস্থায়ী আবেগ হিসেবে খারিজ করতে পারতেন না। তিনি আলতো করে ঈশানীকে জিজ্ঞাসা করলেন সে কি মনে করে তার মা তার উপর রাগ করবে এমন একটি অনুরোধ একজন সম্পূর্ণ অপরিচিতকে করার জন্য। মেয়েটি দৃঢ়তার সাথে মাথা নাড়ল, ব্যাখ্যা করল যে তার মা সবসময় বলে যে ভালো মানুষ অন্য ভালো মানুষকে চেনে, এবং সে পুরোপুরি নিশ্চিত যে রোহান একজন ভালো মানুষ। সে এটা তার চোখে দেখতে পারত, যেভাবে তিনি বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের মতো উপর থেকে না তাকিয়ে তার সাথে সমানে সমানে কথা বলার জন্য হাঁটু গেড়ে বসেছিলেন। তার কথা শোনার সময় তিনি যে খাঁটি উদ্বেগ দেখাচ্ছিলেন তাতে রোহান তার উপর একটি আয়ত্তের বোঝা অনুভব করলেন। ঈশানী তার উপর প্রচণ্ড আস্থা রাখছিল, বিশ্বাস করছিল যে সে তাকে বা তার মাকে হতাশ করবে না। তিনি এটিকে হালকাভাবে নিতে বা এমন আবেগপ্রবণভাবে কাজ করতে পারতেন না যা এই দুজন ব্যক্তিকে আঘাত করতে পারে যারা দৃশ্যত তাদের জীবনে যথেষ্ট কষ্ট ভোগ করেছে। তাকে সতর্ক, শ্রদ্ধাশীল, তার উদ্দেশ্য এবং কর্মে খাঁটি হতে হবে।
অত্যন্ত যত্নের সাথে রোহান ঈশানীর কাছে তার মায়ের সাথে কথা বলার অনুমতি চাইলেন। তিনি শুরু থেকেই সৎ হতে চেয়েছিলেন, তিনি তাদের মধ্যে হওয়া সেই অসাধারণ কথোপকথন সম্পর্কে সবকিছু বলতে চেয়েছিলেন, তিনি শুনতে চেয়েছিলেন তার মা এই সবকিছু সম্পর্কে কি ভাবেন। ঈশানীর মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল, যেন তাদের চারপাশের সমস্ত বড়দিনের আলো একই সাথে জ্বলে উঠেছে। তার চোখ এমন এক বিশুদ্ধ এবং তীব্র আশা নিয়ে ঝলমল করছিল যা রোহানকে সেই ভঙ্গুর কিন্তু সুন্দর আশা নষ্ট না করার দায়িত্বের আরও বড় বোঝা অনুভব করাল। তিনি ঈশানীর চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীরভাবে প্রতিশ্রুতি দিলেন যে সেই মুহূর্ত থেকে যাই ঘটুক না কেন, তার মা যেমনই প্রতিক্রিয়া দেখাক বা তারা একসাথে যাই সিদ্ধান্ত নিক না কেন, তিনি নিশ্চিত করবেন যে সে এবং তার মা ভালো থাকবে। সবসময় একসাথে, সবসময় যত্ন নেওয়া, সবসময় মর্যাদা সংরক্ষিত। তিনি সেই রাতটি তাদের সাথে দেখা হওয়ার আগের চেয়ে খারাপ অবস্থায় রেখে শেষ হতে দেবেন না। ঈশানী তার ছোট হাত বাড়িয়ে দিল, এবং রোহান অসীম কোমলতার সাথে তা ধরলেন। তার আঙ্গুলের চারপাশে সেই সূক্ষ্ম আঙ্গুলগুলো এমন এক আস্থার সাথে জড়িয়ে যেতে অনুভব করলেন যা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এটি একটি খুব সহজ অঙ্গভঙ্গি ছিল, কেবল একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্কের মধ্যে একটি করমর্দন, কিন্তু এটি একটি অপ্রতিরোধ্য অর্থ বহন করছিল যা শব্দকে অতিক্রম করে। এটি একটি নীরব চুক্তি ছিল, একটি পারস্পরিক প্রতিশ্রুতি, একটি প্রতিশ্রুতি যে দার্জিলিংয়ের সেই ঠান্ডা ডিসেম্বরের রাতে সেখানে গুরুত্বপূর্ণ কিছু শুরু হচ্ছে। রোহান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, ঠান্ডা মেঝেতে এতক্ষণ হাঁটু গেড়ে বসে থাকার পর তার জয়েন্টগুলো হালকাভাবে মটমট করে উঠল। তিনি বিচক্ষণতার সাথে তার চোখের কোণে জমে থাকা আর্দ্রতা মুছে ফেললেন, তার মার্জিত কোটটি ঠিক করলেন এবং বেশ কয়েকবার গভীর শ্বাস নিলেন, তার মনের মধ্যে বিশৃঙ্খল ঘূর্ণির মতো ঘুরতে থাকা উত্তাল চিন্তাগুলোকে সংগঠিত করার চেষ্টা করলেন। তার হৃদয় এমনভাবে দ্রুত স্পন্দিত হচ্ছিল যা কোটিপতি বিনিয়োগকারীদের সামনে ব্যবসায়িক উপস্থাপনা বা কোটি কোটি টাকার সাথে জড়িত আলোচনার সময় কখনো হয়নি। এটা ভিন্ন ছিল। এটা বাস্তব ছিল। এটা তার সফল কর্মজীবনে করা যেকোনো ব্যবসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরও একবার ঈশানীর দিকে তাকালেন, এবং সে তাকে একটি উৎসাহব্যঞ্জক হাসি দিল যা দেখে মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাবে, তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিভাবে একটি শিশু একজন প্রাপ্তবয়স্ককে এত আস্থা এবং প্রশান্তি দিতে পারে, যখন প্রাপ্তবয়স্কেরই তাকে আশ্বস্ত করার কথা? রোহান সামান্য মাথা নাড়লেন, সেই অসাধারণ মেয়েটির প্রতি বিস্মিত হয়ে, যে কয়েক মিনিটের মধ্যে তার দুনিয়া ওলটপালট করে দিয়েছিল। তিনি চায়ের স্টলের দিকে দ্রুত পদক্ষেপে ব্যস্ত স্কোয়ারের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপ যেন এক বিশাল বোঝা বহন করছিল, যেন তিনি এমন কিছুর দিকে হাঁটছিলেন যা তার জীবনের গতিপথকে মৌলিকভাবে পরিবর্তন করে দেবে। মানুষ তার পাশ দিয়ে সব দিক থেকে যাচ্ছিল, হাসছিল এবং কথা বলছিল, তার ভেতরে ঘটে চলা নীরব নাটকের প্রতি সম্পূর্ণ অজ্ঞ। তিনি ছোট স্টলটির কাছে আসার সাথে সাথে তাজা চায়ের গন্ধ তীব্রতর হল, যা বরফশীতল বাতাসে ভাসমান। দারুচিনি এবং চকোলেটের গন্ধের সাথে মিশে গেল। তিনি যখন পৌঁছলেন তখন মহিলাটি পিছন ফিরেছিলেন, একজন গ্রাহকের জন্য কিছু তৈরি করছিলেন। রোহান কয়েক সেকেন্ডের জন্য তাকে অলক্ষ্যে পর্যবেক্ষণ করতে পারলেন। তার নড়াচড়া দক্ষ কিন্তু ক্লান্ত ছিল, যেন কেউ একই কাজ হাজার হাজার বার করেছে এবং এখন স্বয়ংক্রিয়ভাবে তা সম্পাদন করছে। তিনি যেভাবে নড়াচড়া করছিলেন তাতে একটি স্বাভাবিক কমনীয়তা ছিল, এমনকি তার সামান্য বাঁকানো কাঁধে দৃশ্যমান ক্লান্তি থাকা সত্ত্বেও। যখন তিনি অবশেষে ঘুরলেন এবং তার চোখ রোহানের চোখের সাথে মিলিত হল, তখন রোহান তার বুকের মধ্যে অদ্ভুত কিছু ঘটতে অনুভব করলেন, যেন হঠাৎ তার ফুসফুস থেকে বাতাস শুষে নেওয়া হয়েছে। তিনি একটি সহজ এবং স্বাভাবিক উপায়ে সুন্দর ছিলেন যা দামি মেকআপ বা ডিজাইনার পোশাকের উপর নির্ভর করে না। তার কালো চুল মুখের চারপাশে কিছুটা অগোছালো ছিল, কিছু চুল পনিটেল থেকে বেরিয়ে এসে তার সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলোকে ফ্রেম করছিল। তার উজ্জ্বল নীল চোখ ছিল যা সম্ভবত সুন্দর ছিল যখন সেগুলো ঘুমের অভাবের কারণে গভীর কালো দাগ দ্বারা চিহ্নিত ছিল না। কিন্তু এটি শারীরিক চেহারার বাইরে কিছু ছিল যা রোহানের মনোযোগ আকর্ষণ করেছিল। তার মধ্যে একটি শক্তি ছিল, একটি নীরব মর্যাদা যা স্পষ্ট ক্লান্তি সত্ত্বেও ফুটে উঠছিল। যখন সে বুঝতে পারল যে রোহান সেখানে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, তখন তার মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে গেল। এটি সতর্ক, প্রায় প্রতিরক্ষামূলক হয়ে উঠল, যেমন একটি সিংহী তার শাবককে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করছে। রোহান সেই দৃষ্টি সঙ্গে সঙ্গে চিনতে পারলেন কারণ তিনি অনেক বছর আগে তার নিজের মায়ের চোখে এটি দেখেছিলেন, যখন ভালো পোশাক পরা পুরুষরা এমন প্রতিশ্রুতি নিয়ে আসত যা তারা কখনো পূরণ করার দ্বার রাখত না। সে ভাবছিল যে তিনি সমস্যার প্রতীক, এবং সম্ভবত বেদনাদায়ক অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই প্রাথমিক অনুমানের জন্য তাকে দোষ দেওয়া যায় না।
একটি ভদ্র কিন্তু স্পষ্টভাবে সতর্ক কণ্ঠে সে জিজ্ঞাসা করল সে তাকে কিছুতে সাহায্য করতে পারে কিনা, হয়তো একটি চা বা গরম চকোলেট তৈরি করে। তার হাতগুলো ইতিমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিসপোজেবল কাপের দিকে এগিয়ে যাচ্ছিল, প্রতি রাতে তার স্টলে আসা শত শত নৈর্ব্যক্তিক গ্রাহকের মধ্যে আরও একজনকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। রোহান আলতো করে উত্তর দিলেন যে তিনি আশা করেন যে হ্যাঁ, সে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু কোনো পানীয় দিয়ে নয়। তার সাথে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলার দরকার ছিল, যদি সে তাকে তার মূল্যবান সময়ের কয়েক মিনিট দিতে পারে। মহিলাটির সতর্কতা দৃশ্যমানভাবে বেড়ে গেল। তিনি একটি ক্লাসিক প্রতিরক্ষামূলক ভঙ্গিতে বুকের উপর হাত ভাঁজ করলেন, এবং তার চোখ সামান্য সরু হয়ে গেল যখন সে তাকে উপর থেকে নিচে মূল্যায়ন করছিল। রোহান কার্যত তার মনের মধ্যে দিয়ে যাওয়া চিন্তাগুলো শুনতে পাচ্ছিলেন, তাকে আরও একজন ধনী ব্যক্তি হিসেবে শ্রেণীবদ্ধ করছিলেন যে তার কাছ থেকে এমন কিছু চায় যা সে দিতে রাজি নয়। যখন তিনি উল্লেখ করলেন যে তিনি তার মেয়ের সাথে কথা বলছিলেন, তখন তার মুখের ভাব সঙ্গে সঙ্গে সতর্কতা থেকে তীব্র মাতিসুলভ উদ্বেগে বদলে গেল। সে দ্রুত জিজ্ঞাসা করল, কণ্ঠে জরুরি প্রয়োজন নিয়ে, কিছু ভুল হয়েছে কিনা, ঈশানী ঠিক আছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। তার হাতগুলো ইতিমধ্যে কোমরে বাঁধা অ্যাপ্রনটি খুলছিল, প্রযোজনের সঙ্গে সঙ্গে স্টলটি ছেড়ে তার মেয়ের কাছে ছুটে যাওয়ার জন্য প্রস্তুত। রোহান তাকে আশ্বস্ত করতে তাড়াহুড়ো করলেন, শান্ত করার ভঙ্গিতে হাত তুললেন। তিনি বললেন যে ঈশানী পুরোপুরি ঠিক আছে, আসলে নিখুঁতের চেয়েও বেশি। সে অসাধারণ, একেবারে অসাধারণ, এবং তিনি সবেমাত্র সেই অবিশ্বাস্য মেয়েটির সাথে তার জীবনের সবচেয়ে অর্থবহ কথোপকথনটি করেছেন। মায়ের টানটান কাঁধগুলো সামান্য শিথিল হল, কিন্তু তার ক্লান্ত মুখে সতর্কতা রয়ে গেল। সে তার বাইরে তাকাল, ভিড়ের মধ্যে ঈশানীকে খুঁজছিল যতক্ষণ না সে তাকে একই জায়গায় বসে থাকতে দেখল। মায়ের দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে সে আনন্দের সাথে হাত নাড়ল। তার মেয়ে সত্যিই ঠিক আছে তা নিশ্চিত হয়ে, মহিলাটি তার মনোযোগ রোহানের দিকে ফিরিয়ে আনল, অপেক্ষা করছিল যে তিনি সেই রহস্যময় কথাগুলো দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছেন। রোহান একটি গভীর শ্বাস নিলেন, তিনি যা করতে চলেছেন তার জন্য সাহস সঞ্চয় করলেন। এটি তার সফল কর্মজীবনে পরিচালিত যেকোনো ব্যবসায়িক আলোচনার চেয়ে অসীম কঠিন ছিল, ঠিক কারণ এটি টাকা বা চুক্তি বা বাজারের অংশের চেয়ে অসীম বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে পরিচয় করিয়ে দিলেন, হাত বাড়িয়ে। রোহান চৌধুরী, ব্যবসায়ী, অবিবাহিত, ৪২ বছর। সে এক মুহূর্ত দ্বিধা করার পর করমর্দন গ্রহণ করল, এবং তার তালু অবিরাম কাজ করার কারণে সামান্য খসখসে ছিল, কিন্তু তার স্পর্শ দিচ্ছিল। মালিনী সেন, সে সহজভাবে বলল, ৩২ বছর, মা। রোহান ব্যাখ্যা করলেন যে তিনি সেই রাতে বড়দিনের বাজারে এসেছিলেন এমন কিছুর সন্ধানে যা তিনি তার জীবনে হারিয়ে ফেলেছিলেন, এমন কিছু যা তিনি ঈশানীর সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারতেন না। মালিনী মনোযোগ দিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল, সেই সাবধানে বেছে নেওয়া শব্দগুলোর পিছনে তার আসল উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিল। তিনি তার সন্দেহ পুরোপুরি বুঝতে পারছিলেন, কারণ তার মতো ধনী ব্যক্তিরা যখন আপাতদৃষ্টিতে উদার প্রস্তাব দেয় তখন সবসময় বিনিময়ে কিছু চায়। সম্পূর্ণ সততার সাথে রোহান ঈশানীর সাথে তার হওয়া অসাধারণ কথোপকথন সম্পর্কে সবকিছু বললেন। তিনি বললেন কিভাবে তিনি তাকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিভাবে সে প্রত্যাখ্যান করেছিল কারণ সে তার মাকে পরিত্যাগ করতে পারত না, সেই শিশুটির দেখানো আন্তরিক অশ্রু এবং প্রচণ্ড আনুগত্যের কথা। তিনি তার জ্ঞানী কথাগুলোর কথা বললেন, কিভাবে সে ব্যাখ্যা করেছিল যে বিচ্ছেদ কিছুই সমাধান করবে না, কারণ এটি কেবল একজনের একাকিত্বকে অন্যের কাছে স্থানান্তর করবে। কথা বলার সময় রোহান মালিনীর মুখের ভাব নাটকীয়ভাবে রূপান্তরিত হতে দেখছিলেন। প্রাথমিক সন্দেহ থেকে ক্রমবর্ধমান বিস্ময়, তারপর এমন কিছু যা তার মেয়ের প্রতি বিস্ময়কর প্রশংসা এবং সেই পরাবাস্তব পরিস্থিতির প্রতি সম্পূর্ণ অবিশ্বাসের মিশ্রণ বলে মনে হচ্ছিল। তার নীল চোখের কোণে অশ্রু জমতে শুরু করল, কিন্তু সে দ্রুত পলক ফেলছিল, সেগুলো নিয়ন্ত্রণে রাখার এবং তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করছিল। তারপর রোহান গল্পের সবচেয়ে কঠিন অংশে এলেন। সামান্য কাপা কণ্ঠে তিনি ঈশানীর অসাধারণ অনুরোধের কথা বললেন। কিভাবে সে মিনতি করেছিল যে তিনি যেন তাকে দত্তক না নেন, বরং মালিনীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার কথা বিবেচনা করেন। কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে আসার সময় ততটাই অযৌক্তিক শোনাচ্ছিল যতটা ঈশানী প্রথমবার উচ্চারণ করার সময় শোনাচ্ছিল, কিন্তু সেগুলো একই গভীর আবেগগত ওজন বহন করছিল। মালিনী সম্পূর্ণ স্থির হয়ে গেল, যেন সে মূর্তিতে পরিণত হয়েছে। তার হাতগুলো কাজের টেবিলের ধার এত শক্ত করে ধরেছিল যে তার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ ধরে যা মনে হচ্ছিল অনন্তকাল, সে একেবারে কিছুই বলল না, কেবল রোহানের দিকে এমন এক অভিব্যক্তি নিয়ে তাকিয়ে রইল যা তিনি পুরোপুরি বুঝতে পারছিলেন না। এটা কি ধাক্কা? রাগ? বিভ্রান্তি?
হয়তো এই সমস্ত আবেগ এবং আরও কিছু যা তিনি শনাক্ত করতে পারছিলেন না তার একটি বিশৃঙ্খল মিশ্রণ। অবশেষে মালিনী তার কণ্ঠ খুঁজে পেল, যদিও তা একটি কাপা ফিসফিসের চেয়ে সামান্য জোরে ছিল। সে জিজ্ঞাসা করল ঈশানী সত্যিই তার সম্পর্কে এমন কথা বলেছে কিনা, সেই কথাগুলো কি সত্যিই তার মাত্র 7 বছরের মেয়ের মুখ থেকে বেরিয়েছে। রোহান মাথা নেড়ে নিশ্চিত করলেন, সেই মর্মস্পর্শী দৃশ্যটি স্মরণ করে তার নিজের গলা আবার চেপে ধরল। হ্যাঁ, তিনি খাঁটি আবেগের সাথে বললেন, প্রতিটি শব্দ ঠিক যেমন ঈশানী উচ্চারণ করেছিল, তার মুখ বেয়ে অশ্রু ঝরছিল এবং একটি দ্বিধাতা যা তার অল্প বয়সকে চ্যালেঞ্জ করে। মালিনী তার থেকে দৃষ্টি সরিয়ে নীল, স্পষ্টভাবে নিজেকে সামলানোর জন্য সংগ্রাম করছিল। সে একটি কাপা হাত মুখে নিয়ে গেল, বিচক্ষণতার সাথে সেই অশ্রু মুছে ফেল যা এখন তার গাল বেয়ে অবাধে ঝরছিল। রোহান দেখতে পাচ্ছিলেন তার কাঁধগুলো সামান্য কাঁপছে, সেই কান্না চেপে রাখার চেষ্টায় যা বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল। সে তার মেয়ে সম্পর্কে কিছু একটা বিট করল, সে তার পুরো দুনিয়া, সে যা কিছু করে তা। ঈশানীর জন্য সে কখনো ভাবেনি যে মেয়েটি তার সম্পর্কে এত গভীরভাবে এবং পরিণতভাবে চিন্তা করে। রোহান ধৈর্য ধরে অপেক্ষা করলেন, মালিনীকে সেই অপ্রত্যাশিত উদ্ঘাটন প্রক্রিয়া করার জন্য যে সময় তার প্রয়োজন ছিল তা দিলেন। তাদের চারপাশে বড়দিনের মেলা তার উৎসবমুখর উদযাপন চালিয়ে যাচ্ছিল, কিন্তু তারা দুজন একটি পৃথক বুদবুদের মধ্যে বিদ্যমান ছিল যেখানে কেবল তাদের আবেগ এবং সেই অসাধারণ কথোপকথনটি গুরুত্বপূর্ণ ছিল। একজন গ্রাহক অর্ডার দেওয়ার জন্য স্টলের কাছে এলেন, কিন্তু মালিনী ভদ্রভাবে কয়েক মিনিট অপেক্ষা করতে বললেন, তার কণ্ঠ তখনও রুদ্ধ কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথোপকথনটি চালিয়ে যাওয়ার প্রয়োজনে দৃঢ়। যখন মালিনী অবশেষে রোহানের দিকে ফিরে তাকাল, তখন তার মুখের ভাবে ভিন্ন কিছু ছিল। প্রতিরক্ষামূলক সতর্কতা যথেষ্ট পরিমাণে কমে গিয়েছিল, যা একটি কাঁচা দুর্বলতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা সে খুব কমই অপরিচিতদের দেখতে দিত। সে বলল যে তার বুঝতে হবে তিনি ঠিক কী প্রস্তাব দিচ্ছে। কারণ এটি একটি অসম্ভব রূপকথার মতো শোনাচ্ছে এবং সে অনেক আগেই রূপকথায় বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। রোহান তার পরবর্তী কথাগুলো অত্যন্ত যত্নের সাথে বেছে নিলেন, সচেতন ছিলেন যে তিনি আবেগগতভাবে সংবেদনশীল ভূখণ্ডে পা রাখছেন। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি গত কয়েক মাস ধরে পরিবার সম্পর্কে গুরুত্বের সাথে ভাবছিলেন, কিভাবে তার জীবন সমস্ত আর্থিক সাফল্য সত্ত্বেও খালি ছিল, কিভাবে তিনি প্রতিদিন সকালে একটি বিশাল প্রাসাদে ঘুম থেকে উঠতেন যেখানে তার সাফল্য বা উদ্বেগ ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না। তিনি দত্তক নেওয়ার কথা বিবেচনা করতে শুরু করেছিলেন ঠিক কারণ তিনি সেই মৌলিক মানব সংযোগের অভাব বোধ করছিলেন যা টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু ঈশানীর সাথে দেখা হওয়া তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। সে তাকে এমন কিছু মৌলিক বিষয় দেখিয়েছে যা তিনি ভুল উপায়ে অর্জন করার চেষ্টা করছিলেন। এটি কাউকে বাঁচানো বা গল্পের মহানায়ক হওয়ার ব্যাপার ছিল না। এটি বাস্তব এবং পারস্পরিক কিছুর অংশ হওয়ার ব্যাপার ছিল, এমন কিছু খাঁটি গড়ে তোলার ব্যাপার ছিল যেখানে জড়িত সকল পক্ষ উপস্থিত থাকতে বেছে নিত কারণ তারা চেয়েছিল, কারণ তাদের প্রয়োজন ছিল না। মালিনী মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনছিল, তার নীল চোখ তার মুখে স্থির ছিল যেন সে নির্ধারণ করার চেষ্টা করছিল তিনি খাঁটি নাকি কেবল আরও একজন পুরুষ ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছেন। রোহান ব্যাখ্যা করতে থাকলেন যে তিনি তাকে দত্তক নেওয়ার জন্য অনুরোধ করছেন না, কারণ সেটা অযৌক্তিক এবং সম্পূর্ণ অনুপযুক্ত হবে। তিনি জিজ্ঞাসা করছিলেন যে হয়তো, কেবল হয়তো, তারা একে অপরকে আরও ভালোভাবে জানতে পারে কিনা। সে এবং ঈশানী, তিনি এবং তারা দুজন, হয়তো তারা খুব শীঘ্রই একসাথে ডিনার করতে পারে, কথা বলতে পারে, আবিষ্কার করতে পারে যে সেই তাৎক্ষণিক এবং অপ্রত্যাশিত সংযোগের বাইরে বাস্তব সামঞ্জস্য আছে কিনা। তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে তিনি সেই অস্বাভাবিক সম্ভাবনাটি অন্বেষণ করার সুযোগ ছাড়া আর কিছুই আশা করেন না। সর্বনিম্ন একটি খাঁটি বন্ধুত্ব, হয়তো সময় এবং তাদের হৃদয় অনুমতি দিলে আরও গভীর কিছু। কিন্তু সবকিছুই সেই গতিতে যা মালিনী স্বাচ্ছন্দ্য বোধ করবে, সবসময় তার সীমা এবং মর্যাদাকে সম্মান করে। এটি কখনো দান বা উদ্ধারের ব্যাপার হবে না, এটি অংশীদারিত্ব এবং পারস্পরিক সম্মানের ব্যাপার হবে। মালিনী আবার চুপ করে রইল, সেই সাবধানে তৈরি করা কথাগুলো প্রক্রিয়া করছিল। রোহান তার মুখের ভাবে অভ্যন্তরীণ যুদ্ধ দেখতে পাচ্ছিলেন, এটি বাস্তব হতে পারে এমন সতর্ক আশার মধ্যে এবং অতীত অভিজ্ঞতার মাধ্যমে শেখা ভয়ের মধ্যে যে এটি সত্য হওয়ার জন্য খুব ভালো। সে বলতে শুরু করল যে তাদের কারও দানের প্রয়োজন নেই, যে তারা এখন পর্যন্ত বেঁচে আছে এবং বাহ্যিক সাহায্য ছাড়াই বেঁচে থাকবে। রোহান তাকে দৃঢ়ভাবে কিন্তু আলতো করে থামিয়ে দিলেন, স্পষ্ট করে দিলেন যে এটি কোনোভাবেই দান নয়। এটি জড়িত সকলের জন্য একটি বিরল সুযোগ ছিল। তিনি একা ছিলেন, সে এক বিশাল বোঝা নিয়ে একা ছিল, ঈশানীর তার মাকে খুশি দেখার অধিকার ছিল। হয়তো একসাথে তারা তাদের পৃথক একাকিত্বের চেয়ে ভালো কিছু তৈরি করতে পারে।
তিনি রূপকথা বা নিশ্চিত সুখী সমাপ্তির প্রতিশ্রুতি দিচ্ছিলেন না, তিনি সততা এবং বাস্তব সম্ভাবনা অফার করছিলেন। মালিনী তার থেকে দৃষ্টি সরিয়ে নীল এবং স্কোয়ারে ঘুরতে থাকা ভিড়ের মধ্যে দিয়ে ঈশানীকে খুঁজছিল। সে তার মেয়েকে একই জায়গায় বসে থাকতে দেখল, দূর থেকে তাদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। তাদের চোখ ভিড়ে ভরা জায়গার মধ্যে দিয়ে মিলিত হল, এবং সেই মুহূর্তে মা এবং মেয়ের মধ্যে গভীর কিছু একটা ঘটে গেল। মালিনীর একটি নীরব প্রশ্ন, ঈশানীর একটি সমান নীরব উত্তর। একটি অনুমতির অনুরোধ, একটি আশীর্বাদ প্রদান। যখন মালিনী রোহানের দিকে ফিরে তাকাল, তখন তার ক্লান্ত গাল বেয়ে অশ্রু ঝরছিল, কিন্তু কথোপকথন শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো সে হাসছিল। এটি একটি ছোট এবং দ্বিধান্বিত হাসি ছিল, ভয় এবং আশা সমান পরিমাণে ভরা, কিন্তু এটি খাঁটি ছিল। সে বলল যে স্টলে তার শিফট ঠিক 1 ঘণ্টার মধ্যে শেষ হবে, যখন মেলার ভিড় কমতে শুরু করবে। 2 ব্লক দূরে একটি সাধারণ রেস্তোরাঁ ছিল, মার্জিত বা সফিস্টিকেড কিছুই নয়, কেবল একটি সহজ এবং উষ্ণ জায়গা যেখানে তারা ন্যায্য মূল্যে ভালো খাবার পরিবেশন করত। রোহানের হৃদয় এমন তীব্র আনন্দে লাফিয়ে উঠল যে তিনি প্রায় মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। তিনি দ্রুত উত্তর দিলেন যে মার্জিত কিছুই তার জন্য একেবারে নিখুঁত শোনাচ্ছে। তিনি দামি রেস্তোরাঁ ক্লান্ত হয়ে পড়েছিলেন যেখানে চিত্তাকর্ষক সজ্জা বাস্তব মানব উষ্ণতার অভাব পূরণ করার চেষ্টা করত। একটি সহজ জায়গা যেখানে তারা সততার সাথে কথা বলতে পারে, ঠিক সেটাই পরিস্থিতির জন্য প্রয়োজন ছিল। মালিনী মাথা নাড়ল, এখনও কিছুটা হতবাক লাগছিল যে সে সত্যিই সেই পরাবাস্তব পরিকল্পনার সাথে একমত হচ্ছে। সে কেবল অনুরোধ করল যে তিনি যেন ঈশানীর প্রতি দয়ালু হন, এমন প্রত্যাশা তৈরি না করেন যা তিনি পূরণ করার দ্বার রাখেন না, কারণ তার মেয়ে তার ছোট জীবনে ইতিমধ্যে যথেষ্ট হতাশার মুখোমুখি হয়েছে। রোহান গম্ভীরভাবে প্রতিশ্রুতি দিলেন, তার চোখের দিকে সরাসরি তাকিয়ে সমস্ত আন্তরিকতা দিয়ে যা তিনি প্রকাশ করতে পারতেন। তিনি কখনো ঈশানী বা তাকে আঘাত করার মতো কিছু করবেন না। এটি হালকাভাবে নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী ঘণ্টাটি একই সাথে দ্রুত এবং ধীরে কেটে গেল। রোহান ঈশানীর কাছে ফিরে গেলেন, বললেন যে তিনি তার মায়ের সাথে কথা বলেছেন এবং তার শিফট শেষ হলে তারা একসাথে ডিনার করতে যাবে। মেয়েটির মুখ এমন এক বিশুদ্ধ এবং তীব্র আনন্দে উজ্জ্বল হয়ে উঠল যা তার চোখকে আবার অঝরা অশ্রুতে জ্বালিয়ে দিল। সে এতগুলো তাড়াহুড়ো করে প্রশ্ন করল যে তিনি প্রায় যেতে পারছিলেন না, কথোপকথনের প্রতিটি বিবরণ জানতে চাইছিল, তার মা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তিনি কি বলেছিলেন। রোহান প্রতিটি প্রশ্নের ধৈর্য ধরে উত্তর দিলেন, কিছু আরও আবেগপূর্ণ বিবরণ সাবধানে সম্পাদনা করলেন, কিন্তু সত্যের সারমর্ম বজায় রাখলেন। ঈশানী সম্পূর্ণ মনোযোগ দিয়ে সবকিছু শুনছিল, নির্দিষ্ট মুহূর্তে অনুমোদনমূলকভাবে মাথা নাড়ছিল, যেন সে মূল্যায়ন করছিল তিনি আলোচনাটি সঠিকভাবে পরিচালনা করেছেন কিনা। এক পর্যায়ে সে গম্ভীরভাবে বলল যে তাকে তার মায়ের সাথে খুব ধৈর্যশীল হতে হবে, কারণ তার সাহায্য গ্রহণ করতে অসুবিধা হয়, কিন্তু সেই প্রতিরক্ষামূলক খোলসের নিচে পৃথিবীর সবচেয়ে দয়ালু এবং প্রেমময় ব্যক্তি রয়েছে। যখন মালিনী অবশেষে তার শিফট শেষ করল, স্টলের মালিকের সাথে দ্রুত কিছু কথা বলল এবং তাদের দিকে এগিয়ে এল। সে দাগযুক্ত অ্যাপ্রনটি একটি সাধারণ কিন্তু পরিষ্কার কোটের জন্য বদলে নিয়েছিল, এবং তার চুলগুলো ব্যবহারিক পনিটেল থেকে খুলে দিয়েছিল, কালো চুলগুলো কাঁধের উপর আরও স্বাভাবিকভাবে পড়তে দিয়েছিল। সে যখন ঈশানীর দিকে হাসল তখন তাকে বছরের পর বছর ছোট দেখাচ্ছিল। মেয়ের কপালে অসীম কোমলতার সাথে চুম্বন করার আগে হুইল চেয়ারটি সোজা করে পথের জন্য প্রস্তুত করল। 3 জন একসাথে দার্জিলিংয়ের রাস্তা দিয়ে হাঁটছিল, যা তখনও বড়দিনের আলো সজ্জিত ছিল, যা দোকানের জানালা এবং পাশ দিয়ে যাওয়া মানুষের মুখে একটি জাদুকরী আভা তৈরি করছিল। রোহান ঈশানীর হুইল চেয়ার ঠেলে দেওয়ার প্রস্তাব দিলেন, এবং মালিনী এক মুহূর্ত দ্বিধা করার পর রাজি হয়ে গেল। তার বাহু দীর্ঘ কাজের দিনের পর দৃশ্যত ক্লান্ত ছিল। তিনি যত্ন সহকারে দায়িত্বটি নিলেন, যে মূল্যবান দায়িত্বটি তিনি পরিচালনা করছিলেন সে সম্পর্কে সচেতন ছিলেন। যখন মালিনী তাদের পাশে হাঁটছিল, তার হাতগুলো তীব্র ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য কোটের পকেটে ঢোকানো ছিল। ঈশানী পথের মধ্যে আনন্দের সাথে বকবক করছিল, তার কাছে বিশেষভাবে সুন্দর মনে হওয়া সাজসজ্জার দিকে ইশারা করছিল, তার মায়ের সাথে মেলায় কাজ করার সময় রাতে দেখা জিনিসগুলো সম্পর্কে গল্প বলছিল। তার উৎসাহিত কণ্ঠ সেই নীরবতা পূরণ করছিল যা দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে অস্বস্তিকর হতে পারত, যারা এখনও তাদের অস্বাভাবিক পরিস্থিতির সেই অদ্ভুত এবং অপ্রত্যাশিত ভূখণ্ডে পথ চলছিল। রোহান শুনতে শুনতে আন্তরিকভাবে হাসছিলেন, মেয়েটি যেভাবে সবচেয়ে সহজ জিনিসগুলোতে আনন্দ খুঁজে পেত তাতে মুগ্ধ হয়েছিলেন। মালিনী যে রেস্তোরাঁর কথা বলেছিল তা সত্যিই সাধারণ ছিল, মাত্র 1 ডজন টেবিল, লাল এবং সাদা চেকার টেবিল ক্লথ দিয়ে ঢাকা, দেয়ালগুলো দার্জিলিংয়ের পুরনো ছবি দিয়ে সজ্জিত এবং উষ্ণ বাতাসে ঘরে তৈরি খাবারের সুস্বাদু গন্ধ ভাসছিল।
সেখানে সফিস্টিকেডো বা ভান করার মতো কিছুই ছিল না, কেবল একটি পারিবারিক প্রতিষ্ঠান যেখানে তারা দৃশ্যত খাবারের গুণমান এবং উষ্ণ অভ্যর্থনার প্রতি বেশি যত্নশীল ছিল দামি সজ্জা দিয়ে গ্রাহকদের মুগ্ধ করার চেয়ে। রেস্তোরাঁর মালকিন, একজন ধূসর চুলের এবং উষ্ণ হাসির মহিলা, তারা প্রবেশ করার সাথে সাথে মালিনীকে নাম ধরে সম্ভাষণ জানালেন, যা প্রমাণ করে যে সে একজন নিয়মিত গ্রাহক। তিনি দ্রুত একটি টেবিল প্রস্তুত করলেন যা ঈশানীর হুইল চেয়ারকে আরামে বসাতে পারে, অতিরিক্ত চেয়ার সরিয়ে এবং সকলের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করলেন। রোহান লক্ষ্য করলেন মালিনী কিছুটা টানটান হয়ে গেল যখন মহিলাটি স্পষ্ট কৌতূহল নিয়ে তার দিকে তাকাল, দৃশ্যত ভাবছিল যে এই ভালো পোশাক পরা লোকটিকে যে তাদের দুজনকে সঙ্গ দিচ্ছে। তারা বসল এবং হাতে লেখা সাধারণ মেনু পেল, যা স্থানীয় পাহাড়ি খাবারের ঐতিহ্যবাহী পদ অফার করছিল। রোহান জোর দিয়ে বললেন যে তারা দাম নিয়ে চিন্তা না করে যা খুশি অর্ডার করুক, কিন্তু মালিনী সঙ্গে সঙ্গে প্রতিরক্ষামূলক হয়ে উঠল, বলল যে সে নিজের এবং তার মেয়ের খাবারের জন্য টাকা দিতে পারে। তার কণ্ঠে আহত গর্ব ছিল, সেই প্রচণ্ড মর্যাদা যা একা চলতে অভ্যস্ত এবং করুণার বস্তু হিসেবে দেখা হতে চায় না। রোহান দ্রুত পিছু হটলেন, বুঝতে পারলেন যে তিনি অজান্তেই একটি আবেগগত মাইনফিল্ডে পা রেখেছেন। তিনি আলতো করে ব্যাখ্যা করলেন যে তিনি তাকে অপমান করার বা দানের মতো আচরণ করার চেষ্টা করছেন না, কেবল ভেবেছিলেন যেহেতু এই ডিনারের ধারণাটি তার ছিল, তাই তার বিল দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি সে ভাগ করে নিতে পছন্দ করে, তবে তিনি তার সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করবেন। মালিনী সেই আরও শ্রদ্ধাশীল পদ্ধতির সামনে কিছুটা শিথিল হল, একমত হল যে তারা বিলটি ন্যায্যভাবে ভাগ করে নিতে পারে। ঈশানী ক্রমবর্ধমান উত্তেজনা ভঙ্গ করে উৎসাহিতভাবে একটি গরম চকোলেট এবং একটি আপেল পাইয়ের টুকরো অর্ডার করল যা সে পাশের টেবিলে দেখেছিল এবং যা একেবারে সুস্বাদু লাগছিল। মালিনী বলতে শুরু করল যে তাদের হয়তো কেবল আরও সস্তা কিছু অর্ডার করা উচিত, কিন্তু রোহান আলতো করে পরামর্শ দিলেন যে সেই বিশেষ রাতে ঈশানীর ঠিক যা চায় তা পাওয়ার অধিকার আছে। অনুগ্রহ হিসেবে নয়, বরং সেই জাদুকরি রাতে তাদের দেখা হওয়ার উদযাপন হিসেবে। মালিনী দ্বিধা করল কিন্তু অবশেষে রাজি হয়ে গেল, তার মেয়ের চোখে আনন্দ দেখে। খাবারের জন্য অপেক্ষা করার সময় কথোপকথন দ্বিধা এবং সতর্কতার সাথে শুরু হল, যেমন দুজন বক্সার রিংয়ে একে অপরকে প্রদক্ষিণ করছে, সীমা পরীক্ষা করছে এবং সুযোগ খুঁজছে। রোহান জিজ্ঞাসা করলেন মালিনী কতদিন ধরে বড়দিনের মেলায় কাজ করছে, এবং সে ব্যাখ্যা করল যে এটি টানা ৩ বছর। কাজটি কেবল উচ্চ মরশুমে ছিল, ডিসেম্বরের কয়েকটি তীব্র সপ্তাহ, কিন্তু টাকাটি বছরের বাকি সময়ের খরচে উল্লেখযোগ্যভাবে সাহায্য করত। অন্য মাসগুলোতে সে একটি হোটেলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত এবং যখন অতিরিক্ত গ্রাহক পেত তখন বাড়িতে পরিষ্কারের কাজ করত। সেই সহজ কথাগুলোর পিছনে এক গভীর ক্লান্তি ছিল, কেবল বিল মেটানোর জন্য এবং ঈশানীর ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য একাধিক চাকরিতে কাজ করার এক নির্মম বাস্তবতা। রোহান আলতো করে ঈশানীর বাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং মালিনী দৃশ্যত টানটান হয়ে গেল। সে শুষ্কভাবে উত্তর দিল যে সে গর্ভধারণের খবর পাওয়ার সাথে সাথে চলে গিয়েছিল, কোনো চিহ্ন বা কোনো দায়িত্ব না নিয়ে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল। ঈশানী তাকে কখনো দেখেনি এবং মালিনী শিখেছিল যে নিজের ছাড়া আর কারও উপর নির্ভর করা যায় না। ঈশানী যে একটি রঙিন পেন্সিল দিয়ে আঁকছিল যা রেস্তোরাঁর মালকিন দয়া করে একটি কাগজের সাথে সরবরাহ করেছিলেন, মাথা তুলে তার শিশুসুলভ জ্ঞান দিয়ে বলল যে সবকিছু ঠিক আছে কারণ তাদের একে অপরকে আছে এবং এটা অনেক লোকের যা আছে তার চেয়ে বেশি। মালিনী তার মেয়ের দিকে এমন এক তীব্র এবং বিশুদ্ধ ভালোবাসা নিয়ে হাসল যে রোহানের মনে হল যেন তিনি একটি অন্তরঙ্গ মুহূর্তে অনুপ্রবেশ করছেন, কিন্তু একই সাথে সেই গভীর সংযোগের সাক্ষী হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করলেন। রোহান তার নিজের গল্পের কিছু অংশ ভাগ করে নিলেন, অনুভব করলেন যে তার দুর্বলতা সম্পর্কে সমানভাবে সৎ হওয়াটাই ন্যায্য। তিনি বললেন কিভাবে তিনি কলকাতায় একটি সাধারণ পরিবারে বড় হয়েছেন, কিভাবে তার মা অক্লান্ত পরিশ্রম করে নিশ্চিত করেছিলেন যে তিনি শিক্ষা এবং সুযোগ পান, কিভাবে তিনি শূন্য থেকে তার সংস্থা গড়ে তুলেছেন, অন্তহীন দিন কাজ করে, পেশাগত সাফল্যের জন্য সম্পর্ক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ত্যাগ করে, এবং এখন কর্মজীবনের দিক থেকে যা কিছু পরিকল্পনা করেছিলেন তা অর্জন করার পর তিনি বুঝতে পেরেছেন যে তিনি তার খালি বিজয়ে সম্পূর্ণ একা। মালিনী ক্রমবর্ধমান মনোযোগ দিয়ে তাকে শুনছিল এবং রোহান দেখতে পাচ্ছিলেন তার মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে যখন তিনি কথা বলছিলেন। প্রাথমিক সতর্কতা আরও নরম কিছুর জায়গা নিচ্ছিল, হয়তো বোঝাপড়া বা এমনকি সহানুভূতি। সে মন্তব্য করল যে এত টাকা থাকা এবং তবুও খালি বোধ করা নিশ্চয়ই অদ্ভুত, কিন্তু তার কণ্ঠে কোনো বিচার ছিল না, কেবল তার নিজের বাস্তবতা থেকে এত দূরের একটি অভিজ্ঞতা সম্পর্কে খাঁটি কৌতূহল ছিল। রোহান একমত হলেন যে এটি এবং তিনি প্রায়শই একাকিত্বের অভিযোগ করার জন্য নিজেকে দোষী বোধ করেন যখন তার এত জাগতিক সুযোগ সুবিধা আছে।
কিন্তু একাকিত্ব তো একাকিত্বই, তিনি ব্যাখ্যা করলেন, আপনি যে বাড়িতে এটি অনুভব করেন তার আকার নির্বিশেষে। তিনি সবচেয়ে কঠিন উপায়ে আবিষ্কার করেছেন যে সত্যিকারের মানুষদের সাথে ভাগ করে নেওয়ার ছাড়া আর্থিক সাফল্য কেবল একা থাকার একটি আরও দামি সংস্করণ। খাবার গরম এবং সুগন্ধি হয়ে এল, এবং কয়েক মিনিটের জন্য তারা আরও আরামদায়ক নীরবতায় কেবল খেল। ঈশানী তার আপেল পাইয়ের প্রতিটি কামড় বিশুদ্ধ সুখের অভিব্যক্তি দিয়ে উপভোগ করছিল, যা রোহান এবং মালিনী উভয়কেই হাসিয়েছিল। মেয়েটি জোর দিয়েছিল যে তারা দুজনেই তার গরম চকোলেট চেষ্টা করুক, যা তার মতে পুরোপুরি তৈরি হয়েছিল এবং তার জীবনে খাওয়া সেরা ছিল। ধীরে ধীরে খাবার এগোবার সাথে সাথে কথোপকথন আরও স্বাভাবিক এবং সাবলীল হয়ে উঠল। মালিনী দৃশ্যমানভাবে শিথিল হল, তার যত্ন করে তৈরি করা কিছু প্রতিরক্ষা প্রাচীর নামতে শুরু করল। সে ঈশানীর জন্য তার স্বপ্নের কথা বলল, কিভাবে সে চায় যে তার মেয়ে সেরা সম্ভাব্য শিক্ষা পাক, কিভাবে সে প্রতিটি পয়সা সঞ্চয় করে যাতে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা যায়। তার মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলার সময় তার কণ্ঠ বাস্তব আশা দিয়ে ভরা ছিল, এবং রোহান প্রতিটি কথায় নিঃশর্ত ভালোবাসার ঝলক দেখতে পাচ্ছিলেন। রোহান মালিনীর নিজের স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন, কেবল ঈশানীর জন্য নয়, তার নিজের জন্য। প্রশ্নটি তাকে অপ্রস্তুত করে দিল বলে মনে হল, যেন এতদিন ধরে কেউ তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য যত্ন নেয়নি, যে সে প্রায় সেগুলো থাকার কথা ভুলেই গিয়েছিল। দীর্ঘক্ষণ ভাবার পর সে লাজুকভাবে স্বীকার করল যে সে সবসময় পড়তে চেয়েছিল, হয়তো এমন কোনো ক্ষেত্রে কলেজ করতে চেয়েছিল যা মানুষকে সাহায্য করে। কিন্তু সেটা এখন একটি অসম্ভব স্বপ্ন বলে মনে হচ্ছিল, সেই সুন্দর জিনিসগুলোর শ্রেণীতে রেলেগেটেড যা কেবল অন্য মানুষের জন্য বিদ্যমান। রোহান সামান্য সামনের দিকে ঝুঁকলেন, তার চোখ মালিনীর মুখে এমন এক তীব্রতা নিয়ে স্থির ছিল যা তাকে লাজুকভাবে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য করল। তিনি বললেন যে স্বপ্নগুলোকে চিরকাল অসম্ভব থাকতে হবে না, পরিস্থিতি বদলাতে পারে, মাঝে মাঝে সুযোগ আসে যখন আমরা সবচেয়ে কম আশা করি। তিনি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছিলেন না, কেবল পরামর্শ দিচ্ছিলেন যে হয়তো তার সেই আকাঙ্ক্ষাগুলো পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত নয় যা দৃশ্যত এখনও তার ক্লান্ত হৃদয়ের কোথাও বাস করে। মালিনী একটি দুঃখজনক হাসি হাসল, সামান্য মাথা নাড়ল, যেন তিনি তার জীবনের বাস্তবতা না বোঝার জন্য সরল। সে ব্যাখ্যা করল যে একাধিক চাকরিতে বিল মেটানোর জন্য কাজ করা এবং ঈশানীর যত্ন নেওয়ার মধ্যে ব্যক্তিগত স্বপ্ন পূরণের জন্য কেবল সময় বা শক্তি অবশিষ্ট থাকে না। জীবন কোনো রূপকথা নয় যেখানে রাজকুমাররা জাদুকরীভাবে এসে সমস্ত সমস্যার সমাধান করে দেয়। এটা কঠোর পরিশ্রম, অবিরাম ত্যাগ এবং প্রতিদিনের ছোট ছোট জয়ে সন্তুষ্টি খুঁজে নিতে শেখা। ঈশানী, যে তার পাই শেষ করে এখন চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল, বিটবিট করে বলল যে তার মা তার জানা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি এবং একদিন, যখন সে বড় হবে এবং কাজ করতে পারবে, তখন সে নিশ্চিত করবে যে তার মা অবশেষে বিশ্রাম নিতে এবং পড়তে পারে যদি সে চায়। মেয়েটির কণ্ঠ সেই প্রচণ্ড দ্বিধা দিয়ে ভরা ছিল যা কেবল সত্যিকারের ভালোবাসা অনুপ্রাণিত করে, এবং মালিনী এবং রোহান উভয়ই সেই মর্মস্পর্শী ঘোষণার সামনে তাদের হৃদয় চেপে ধরল। মালিনী স্নেহের সাথে তার মেয়ের কালো চুলের উপর হাত বোলাল, তার চোখ অঝরা অশ্রুতে ঝলমল করছিল। সে আলতো করে বলল যে ঈশানীকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, শিশুদের কেবল শিশু হওয়া উচিত এবং প্রাপ্তবয়স্কদের উদ্বেগ প্রাপ্তবয়স্কদের জন্য ছেড়ে দেওয়া উচিত। কিন্তু রোহান সেই কথাগুলোর পিছনে গভীর আবেগ দেখতে পাচ্ছিলেন, এমন একটি মেয়ে থাকার জন্য ইমেন্স কৃতজ্ঞতা যে এত যত্ন নেয়, এবং একই সাথে দুঃখ যে এত অল্প বয়সী একটি শিশু ইতিমধ্যে এমন উদ্বেগ বহন করে যা তার বহন করার প্রয়োজন ছিল না। রাত বাড়ছিল, এবং রেস্তোরাঁটি ধীরে ধীরে খালি হতে শুরু করল যখন অন্য গ্রাহকরা তাদের খাবার শেষ করে চলে যাচ্ছিল। প্রতিষ্ঠানের মালকিন ভদ্রভাবে জিজ্ঞাসা করতে এলেন তাদের আর কিছু লাগবে কিনা, এবং মালিনী দৃশ্যমানভাবে চিন্তিত হয়ে ঘড়ি দেখল। অনেক রাত হয়ে গেছে, সে বলল, এবং ঈশানীকে ঘুমাতে হবে কারণ তাদের আগামীকাল একটি ব্যস্ত দিন আছে। সে উঠতে শুরু করল, ইতিমধ্যে তার মানিব্যাগ খুঁজছিল তার অংশের বিল দেওয়ার জন্য। রোহান দ্রুত তার হাত আলতো করে ধরলেন, কেবল আরও এক মুহূর্ত অপেক্ষা করতে বললেন। সেই জাদুকরি রাতটি শেষ হওয়ার আগে তার গুরুত্বপূর্ণ কিছু বলার ছিল। মালিনী দ্বিধা করল, কিন্তু অবশেষে আবার বসে পড়ল, তার সতর্ক অভিব্যক্তি সামান্য ফিরে এল। তিনি অনুভব করতে পারছিলেন যে সে আবার তার প্রতিরক্ষা প্রাচীর তুলতে শুরু করেছে। হতাশার সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করছে, যা অতীত অভিজ্ঞতা তাকে সবসময় আশা করতে শিখিয়েছে। সম্পূর্ণ সততার সাথে রোহান বললেন যে এটি তার বছরের পর বছর, হয়তো কয়েক দশকে অভিজ্ঞতা করা সবচেয়ে অর্থবহ রাত ছিল। ঈশানী এবং মালিনীর সাথে দেখা করা, সেই সহজ খাবার ভাগ করে নেওয়া, মুখোশ বা ভান ছাড়াই খাঁটি কথোপকথন করা, তাকে মনে করিয়ে দিয়েছিল জীবনে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তিনি চাননি যে এটি এখানেই শেষ হোক,
তিনি চাননি যে এটি কেবল একটি অনন্য এবং স্মরণীয় সাক্ষাৎ হয়ে যাক যা অবশেষে কেবল বলার মতো একটি আকর্ষণীয় গল্প হয়ে উঠবে। মালিনী সেই তীক্ষ্ণ নীল চোখ দিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল, যেন সে তার সাবধানে বেছে নেওয়া শব্দগুলোর পিছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যগুলো পড়ার চেষ্টা করছিল। সে সরাসরি জিজ্ঞাসা করল তিনি ঠিক কী প্রস্তাব দিচ্ছেন, কারণ তার কোনো বিপজ্জনক আশা তার ইতিমধ্যে এত হতাশায় ক্ষতবিক্ষত হৃদয়ে তৈরি হতে দেওয়ার আগে তার সম্পূর্ণ স্বচ্ছদ। প্রযোজন। রোহান একটি গভীর শ্বাস নিলেন, প্রতিটি শব্দ অত্যন্ত যত্নের সাথে বেছে নিলেন। তিনি বললেন যে তিনি তাদের আরও ভালোভাবে জানতে চান, যদি তারা এই ধারণার সাথে ইচ্ছুক এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। হয়তো তারা দার্জিলিংয়ে তার থাকার সময় আবার দেখা করতে পারে। ডিনার, ভ্রমণ, কথোপকথন। কোনো জোর বা ভারী প্রত্যাশা ছাড়াই, কেবল একসাথে সময় কাটানো এবং দেখা যে সেই অপ্রত্যাশিত সংযোগটি স্বাভাবিকভাবে তাদের কোথায় নিয়ে যেতে পারে। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি কোনো নাটকীয় প্রস্তাব বা বিয়ের প্রতিশ্রুতি বা এত তাড়াহুড়ো করে কিছু করছেন না। সেটা দায়িত্বজ্ঞানহীন এবং জড়িত সকলের প্রতি অসম্মানজনক হবে। তিনি কেবল একটি সুযোগ চাইছিলেন যে সেই রাতে তিনি যে একাত্মতার অনুভূতি অনুভব করেছিলেন তার কোনো বাস্তব ভিত্তি আছে কিনা, নাকি এটি কেবল বড়দিনের জাদুকরী পরিবেশ এবং অপ্রত্যাশিত সাক্ষাতের আবেগ দ্বারা অনুপ্রাণিত একটি রোমান্টিক। মালিনী দীর্ঘক্ষণ চুপ করে রইল, তার চোখ রোহান এবং ঈশানীর মধ্যে ঘুরছিল, যে জেগে উঠেছিল এবং এখন দুজন প্রাপ্তবয়স্ককে তার ক্লান্ত মুখে স্পষ্ট প্রত্যাশা নিয়ে পর্যবেক্ষণ করছিল। রোহান মালিনীর মুখের ভাবে অভ্যন্তরীণ যুদ্ধ দেখতে পাচ্ছিলেন, ভালো কিছু সত্যিই ঘটতে পারে এমন বিশ্বাস করার আকাঙ্ক্ষা এবং তার হৃদয় খোলার ফলে কেবল আরও অনিবার্য ব্যথা হবে এমন গভীরভাবে প্রথিত ভয়ের মধ্যে। অবশেষে মালিনী নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলল। সে বলল যে তার উদ্বেগ সম্পর্কে সৎ হতে হবে। তিনি তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটি দুনিয়া থেকে এসেছেন, এমন অভিজ্ঞতা এবং প্রত্যাশা নিয়ে যা তার দৈনন্দিন বাস্তবতা থেকে অনেক দূরে। যা একটি বড়দিনের মেলার রোমান্টিক পরিবেশে মনোমুগ্ধকর এবং খাঁটি মনে হচ্ছিল তা হয়তো পরের দিনের কঠোর আলোতে খুব ভিন্ন মনে হতে পারে, যখন তিনি তার বিলাসবহুল জীবন এবং গুরুত্বপূর্ণ মিটিংয়ে ফিরে যাবেন। আরও গুরুত্বপূর্ণ, মালিনী আবেগে কাপা কণ্ঠে বলতে থাকল, তাকে সবকিছুর উপরে ঈশানীকে রক্ষা করতে হবে। তার মেয়ে তাদের দেখা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দৃশ্যমানভাবে রোহানের প্রতি আসক্ত হয়ে পড়েছিল, তার দিকে তাকানোর সময় তার চোখ আশা নিয়ে ঝলমল করত। যদি মালিনী এটি চালিয়ে যেতে দেয় এবং অবশেষে রোহান সিদ্ধান্ত নেয় যে তিনি একটি ভুল করেছেন, যে এটি সত্যিই সেই জীবন নয় যা তিনি চেয়েছিলেন, ঈশানী বিধ্বস্ত হবে। এবং মালিনী নিশ্চিত ছিল না যে সে তার মেয়েকে সেই হতাশা ভোগ করতে দেখতে পারবে কিনা। রোহান মনোযোগ দিয়ে প্রতিটি উদ্বেগ শুনলেন, মালিনী এত সরাসরিভাবে সেগুলো প্রকাশ করার জন্য যে সাহস দেখিয়েছিল তাকে সম্মান করলেন। সেই সমস্ত উদ্বেগ বৈধ এবং বোধগম্য ছিল, তিনি আন্তরিকতার সাথে বললেন। তিনি প্রতিশ্রুতি দিতে পারতেন না যে সবকিছু পুরোপুরি ঠিক হয়ে যাবে, কারণ কেউ নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণী করতে পারে না। কিন্তু তিনি প্রতিশ্রুতি দিতে পারতেন যে তিনি সবসময় সৎ থাকবেন, তার অনুভূতি খোলাখুলিভাবে জানাবেন এবং এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা তিনি আন্তরিকভাবে পূরণ করার দ্বার রাখেন না। তাদের দুনিয়ার পার্থক্যের বিষয়ে রোহান আলতো করে যুক্তি দিলেন যে হয়তো এটি অগত্যা একটি দুর্লঙ্ঘ বাধা নয়। তিনি তার ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার আগে সাধারণ পরিবার থেকে এসেছিলেন, তিনি এখনও স্পষ্টভাবে মনে করতে পারতেন আর্থিকভাবে সংগ্রাম করা কেমন ছিল। এবং সত্যি বলতে তিনি তার খালি বিলাসবহুল দুনিয়ায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি যা খুঁজছিলেন তা ঠিক সেই বাস্তবতা যা মালিনী এবং ঈশানীর স্বাভাবিকভাবে ছিল, সেই খাঁটি মানব সংযোগ যা টাকা কখনো কিনতে পারেনি। তিনি একটি সহজ এবং সরাসরি চুক্তির প্রস্তাব দিলেন। তিনি পেশাগত প্রতিশ্রুতির কারণে আরও 2 সপ্তাহ দার্জিলিংয়ে থাকবেন, যা তিনি সহজেই সামঞ্জস্য করতে পারতেন। এই সময়ে তারা যখনই মালিনী স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং উপলব্ধ থাকবে তখন দেখা করবে। কোনো চাপ ছাড়াই, কোনো নাটকীয় প্রত্যাশা ছাড়াই, কেবল সততার সাথে একে অপরকে জানা। যদি সেই 2 সপ্তাহের শেষে তাদের মধ্যে কেউ অনুভব করে যে এটি কাজ করছে না, তবে তারা কোনো তিক্ততা ছাড়াই বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে যেতে পারে। কিন্তু যদি সবাই অনুভব করে যে সেখানে বাস্তব কিছু আছে, তবে তারা একসাথে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করতে পারে। মালিনী নার্ভাসভাবে তার নিচের ঠোঁট কামড়াল, দৃশ্যত এমন একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল যা তার প্রভাবের দিক থেকে বিশাল বলে মনে হচ্ছিল। ঈশানী টেবিলের উপর তার মায়ের হাত ধরল, একটি নীরব উৎসাহের ভঙ্গিতে আলতো করে চাপ দিল। মেয়েটির চোখ এমন বিশুদ্ধ আশা দিয়ে ভরা ছিল যা দেখা প্রায় বেদনাদায়ক ছিল। একটি নীরবতার পর যা মনে হচ্ছিল অনন্তকাল ধরে চলেছে, মালিনী অবশেষে ধীরে ধীরে মাথা নাড়ল। সে বলল যে সে চেষ্টা করতে ইচ্ছুক, কিন্তু তার শুরু থেকেই কিছু স্পষ্ট সীমা স্থাপন করতে হবে।
একাধিক চাকরির কারণে তার সময়সূচি জটিল ছিল, তাই তাকে নমনীয় এবং সহানুভূতিশীল হতে হবে যখন তাকে বাতিল বা পুনরায় সময়সূচি করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশানী সবসময় প্রথমে আসবে, তাই যদি কোনো মুহূর্তে মালিনী অনুভব করে যে পরিস্থিতি তার মেয়ের উপর নেতিবাচকভাবে প্রভাব ফেলছে, তবে সে কোনো আলোচনা ছাড়াই সঙ্গে সঙ্গে সবকিছু শেষ করে দেবে। রোহান সঙ্গে সঙ্গে সেই সমস্ত শর্তে রাজি হয়ে গেলেন। তার হৃদয় নার্ভাসনেস এবং উত্তেজনার মিশ্রণে দ্রুত স্পন্দিত হচ্ছিল, যা তিনি বছরের পর বছর ধরে অনুভব করেননি। তারা ফোন নম্বর বিনিময় করল। মালিনী একটি কাগজের ন্যাপকিনে তার নম্বরটি লিখল, সেই কলম দিয়ে যা রেস্তোরাঁর মালকিন দয়া করে ধার দিয়েছিলেন। লেখার সময় তার হাতগুলো সামান্য কাঁপছিল, এবং রোহান সেই ন্যাপকিনটি তার কোটের ভেতরের পকেটে এমনভাবে রাখলেন যেন এটি সবচেয়ে মূল্যবান দলিল। যখন তারা অবশেষে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এল, তখন রাত আরও ঠান্ডা হয়ে গিয়েছিল এবং দার্জিলিংয়ের রাস্তাগুলো যথেষ্ট খালি হয়ে গিয়েছিল। রোহান তাদের বাড়ি পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য জোর দিলেন, এবং এবার মালিনী খুব বেশি প্রতিরোধ ছাড়াই রাজি হয়ে গেল। তারা একসাথে আলোকিত রাস্তা দিয়ে হাঁটছিল। ঈশানী তার চেয়ারে প্রায় ঘুমিয়ে পড়েছিল যখন রোহান সাবধানে তাকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন, এবং মালিনী পাশে হাঁটছিল, তার বাহুগুলো তীব্র ঠান্ডার বিরুদ্ধে ভাঁজ করা ছিল। তাদের বাড়িটি পর্যটন কেন্দ্র থেকে দূরে একটি সাধারণ পাড়ায় ছিল, যেখানে বড়দিনের সাজসজ্জা আরও সহজ কিন্তু কম স্নেহপূর্ণ ছিল না। এটি একটি ছোট টুইন হাউস ছিল যা দৃশ্যত আরও ভালো দিন দেখেছে। কিছু জায়গায় রং উঠে গেছে এবং একটি ছোট লোহার গেট যা মালিনী খোলার সময় ক্যাচক জাত শব্দ করত। কিন্তু সেই নম্র জায়গায় উষ্ণ কিছু একটা ছিল, এমন কিছু যা রোহানের সমস্ত বিলাসবহুল প্রাসাদ কখনো ধারণ করতে পারেনি। মালিনী তাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানাল, এবং দরজায় যখন তিনজন দাঁড়িয়েছিল তখন একটি অদ্ভুত দ্বিধার মুহূর্ত ছিল। কেউই শুভরাত্রি বলে সেই অসাধারণ রাতটি শেষ করতে প্রথম হতে চাইছিল না। ঈশানী নীরবতা ভঙ্গ করে সামনের দিকে ঝুঁকে রোহানকে শক্ত করে জড়িয়ে ধরল, ফিসফিস করে ধন্যবাদ জানাল তার মনে থাকা সেরা রাতের জন্য। রোহান অনুভব করলেন তার চোখ আবার জ্বলে উঠছে। তাকে আঘাত না করার জন্য যত্ন সহকারে আলিঙ্গন ফিরিয়ে দিলেন। যখন তারা আলাদা হল, মালিনী একটি লাজুক হাসি দিল এবং বলল যে সে আগামীকাল যোগাযোগ করবে কখন তারা আবার দেখা করতে পারে তা ঠিক করার জন্য। রোহান মাথা নাড়লেন, উভয়কে শুভরাত্রি জানালেন এবং তারা বাড়িতে প্রবেশ করার সময় সেখানে দাঁড়িয়ে রইলেন। কেবল যখন দরজা বন্ধ হল এবং ভেতরের আলো জ্বলে উঠল, তখনই তিনি অবশেষে ঘুরলেন এবং শহরের কেন্দ্রের দিকে হাঁটতে শুরু করলেন যেখানে তিনি থাকছিলেন। পরবর্তী দিনগুলো এমন এক ধারাবাহিক সাক্ষাতের মধ্যে দিয়ে কেটে গেল যা ধীরে ধীরে গভীর এবং সত্যিকারের কিছুর ভিত্তি স্থাপন করল। রোহান আবিষ্কার করলেন যে মালিনীর একটি শুষ্ক এবং বুদ্ধিমান রসবোধ আছে যা সে স্বাচ্ছন্দ্য বোধ করলে বেরিয়ে আসে, যা তাকে এমনভাবে আন্তরিকভাবে হাসায় যা তার সহকর্মীরা খুব কমই দেখেছে। সে বড়দিনের মেলায় কঠিন গ্রাহকদের সম্পর্কে মজার গল্প এবং তার পরিষ্কারের কাজে ঘটে যাওয়া অযৌক্তিক পরিস্থিতি শেয়ার করত, সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও হাস্যরস খুঁজে পেত। ঈশানী একজন স্বাভাবিক গল্পকার হিসেবে নিজেকে প্রকাশ করল, স্কোয়ারে পাশ দিয়ে যাওয়া মানুষদের সম্পর্কে বিশেষ বিবরণ তৈরি করত, সম্পূর্ণ অপরিচিতদের জন্য এমন বিশ্বাসযোগ্যভাবে পুরো জীবন উদ্ভাবন করত যে রোহান এবং মালিনী প্রায়শই মেয়েটির সৃজনশীল কল্পনায় বিশ্বাস করত। তার একটি বিশেষ প্রতিভা ছিল তাদের উভয়কে তার তীক্ষ্ণ এবং মাঝে মাঝে নির্মমভাবে সৎ পর্যবেক্ষণ দিয়ে হাসাতে হাসাতে কাঁদিয়ে ফেলার। রোহান তাদের এমন জায়গায় নিয়ে গেলেন যা মালিনী এবং ঈশানী আগে কখনো অভিজ্ঞতা করেনি, কিন্তু সবসময় সতর্কতার সাথে যাতে তা জাঁকজমকপূর্ণ না হয় বা তাদের অস্বস্তিতে না ফেলে। দার্জিলিংয়ের রোপওয়েতে একটি ভ্রমণ যেখানে ঈশানী আলো ঢাকা শহরের প্যানোরামিক দৃশ্যে বিস্মিত হয়েছিল। মোমের জাদুঘরে একটি বিকেল যেখানে তারা ভাস্কর্যের পাশে বোকা বোকা ছবি তুলেছিল। একটি উষ্ণ পিজারিয়ায় একটি মধ্যাহ্নভোজ যেখানে ঈশানী এত খেয়েছিল যে সে প্রায় অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এমন এক বড় হাসি নিয়ে যে মালিনী তাকে বকা দেওয়ার সাহস পায়নি। কিন্তু রোহান এমন সহজ মুহূর্তগুলোকেও মূল্য দিতে শিখলেন যা সময় এবং মনোযোগ ছাড়া আর কিছুই খরচ করত না। স্কোয়ারের বেঞ্চে বসে কেবল কথা বলা যখন ঈশানী তার নোটবুকে আঁকত, মানুষদের পাশ দিয়ে যাওয়া দেখত। রাতে মালিনীকে চায়ের স্টলে সাহায্য করা, সে যেভাবে বছরের পর বছর ধরে নিখুঁত করেছে সেইভাবে গরম চকোলেট তৈরি করতে শেখা। সকালে একসাথে সেই বিশেষ স্কুলে হাঁটা যেখানে ঈশানীর ফিজিওথেরাপি ছিল। রোহান হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছিলেন যখন মালিনী তার শৈশবের গল্প বলছিল। এই ভাগ করে নেওয়া মুহূর্তগুলোতে রোহান মালিনীকে গঠনকারী জটিল স্তরগুলো বুঝতে শুরু করলেন। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কঠোরতার প্রতিরক্ষামূলক খোলসের নিচে একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী কিন্তু গভীরভাবে দুর্বল মহিলা ছিলেন। সে আগে আঘাত পেয়েছিল, কেবল ঈশানীর বাবা যে তাদের পরিত্যাগ করেছিল তার দ্বারাই নয়, ছোট এবং বড় হতাশার পুরো জীবন দ্বারা যা
তাকে শিখিয়েছিল যে আশা একটি বিপজ্জনক বিলাসিতা যা সে পারত না। কিন্তু ধীরে ধীরে সাবধানে সেই প্রতিরক্ষা প্রাচীরগুলো নামতে শুরু করল। মালিনী আরও সহজে হাসতে শুরু করল, সেই আত্মসচেতন দ্বিধা ছাড়াই হাসতে শুরু করল। সে এমন স্বপ্ন এবং ভাই শেয়ার করতে শুরু করল যা সে গভীরভাবে কবর দিয়ে রেখেছিল, পরীক্ষা করছিল রোহান সত্যিই তাকে পুরোপুরি জানতে ইচ্ছুক কিনা, তার ক্লান্ত আত্মার কম পালিশ করা এবং উপস্থাপনযোগ্য অংশগুলো সহ। এক বিকেলে, যখন ঈশানী তার ফিজিওথেরাপি সেশনে ছিল এবং তারা ওয়েটিং রুমে অপেক্ষা করছিল, মালিনী অবশেষে রোহানকে এমন কিছু জিজ্ঞাসা করল যা দৃশ্যত তার মনে বেশ কয়েকদিন ধরে ছিল। তিনি সত্যিই কেন এটা করছেন? তার অবস্থানে একজন পুরুষ যে কোনো মহিলাকে পেতে পারত, তার নিজের সামাজিক বৃত্তের সফিস্টিকেটেড এবং শিক্ষিত মহিলা যারা তার জীবনধারা এবং প্রত্যাশা বুঝত। কেন একজন একামা যে সাধারণ চাকরিতে কাজ করে এবং যার একটি বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে আছে তার সাথে তার জীবনকে জটিল করা? প্রশ্নটি আত্মকরুণা বা প্রশংসার সন্ধান ছাড়াই করা হয়েছিল, কেবল খাঁটি কৌতূহল সেই স্থায়ী সতর্কতার সাথে মিশ্রিত ছিল যা এখনও পুরোপুরি অদৃশ্য হয়নি। রোহান সেই একই সরাসরি সততার সাথে উত্তর দিলেন যা সে দেখিয়েছিল। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি ইতিমধ্যে তার সামাজিক বৃত্তের মহিলাদের সাথে সম্পর্ক চেষ্টা করেছেন এবং সবগুলোই ব্যর্থ হয়েছে ঠিক কারণ মৌলিক কিছু অনুপস্থিত ছিল। বাস্তবতা, বাস্তব সংযোগ, সেই অনুভূতি যে ব্যক্তিটি তার ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক মর্যাদার পরিবর্তে একজন মানুষ হিসেবে তার প্রতি আগ্রহী। মালিনী এবং ঈশানীর সাথে তিনি বলতে থাকলেন তিনি সম্পূর্ণ ভিন্ন কিছু অনুভব করেন। তারা তাকে দেখে, সত্যিই তাকে দেখে, কেবল সেই যত্ন করে তৈরি করা সংস্করণ নয় যা তিনি ব্যবসার দুনিয়ায় উপস্থাপন করেন। মালিনী তার সাথে দ্বিমত পোষণ করতে দ্বিধা করে না যখন সে মনে করে যে তিনি ভুল, কেবল তাকে খুশি করার জন্য জিনিসগুলোতে মুগ্ধ হওয়ার ভান করে না। ঈশানী তাকে একজন সাধারণ মানুষ হিসেবে আচরণ করে, তাকে সহজ জিনিসগুলোতে সাহায্য করতে বলে, ফিল্টার ছাড়াই তার চিন্তা শেয়ার করে। তার প্রাপ্তবয়স্ক জীবনে প্রথমবারের মতো রোহান অনুভব করলেন যে তিনি মুখোশ বা ভান ছাড়াই আন্তরিকভাবে নিজে হতে পারেন। তাকে সবসময় নিয়ন্ত্রণে থাকতে হবে না, সবসময় সাফল্য এবং আত্মবিশ্বাস প্রজেক্ট করতে হবে না। তিনি স্বীকার করতে পারতেন যখন তিনি কিছু জানতেন না, তিনি নিজের উপর হাসতে পারতেন, তিনি দুর্বল হতে পারতেন এই ভয় ছাড়াই যে এটি পরে তার বিরুদ্ধে ব্যবহার করা হবে। মালিনী চুপচাপ সবকিছু শুনছিল, তার চোখ এমন আবেগ দিয়ে ঝলমল করছিল যা রোহান পুরোপুরি বুঝতে পারছিলেন না। যখন তিনি কথা শেষ করলেন, তখন সে দীর্ঘক্ষণ চুপ করে রইল এবং তারপর ফিসফিস করে বলল যে সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে যে এটি বাস্তব হতে পারে তা বিশ্বাস করতে, ভয় পাচ্ছে নিজেকে আবার কারও উপর মানসিকভাবে নির্ভর করতে দিতে, ভয় পাচ্ছে যে যদি সবকিছু অবশেষে ভেঙে যায় তবে ঈশানী আঘাত পাবে। রোহান আলতো করে তার হাত ধরলেন, সেই অবিরাম কাজের কারণে খসখসে হাত যা তিনি ভালোবাসতে শিখেছিলেন ঠিক কারণ এটি মালিনী যা ছিল তার সবকিছু প্রতিনিধিত্ব করত। তিনি বললেন যে তিনিও ভয় পাচ্ছেন, জীবনে মূল্যবান যে কোনো কিছুর সাথেই অন্তর্নিহিত ঝুঁকি থাকে। কিন্তু কিছু জিনিস ঝুঁকি নেওয়ার মতো, এবং তিনি বিশ্বাস করতেন যে তারা একসাথে যা তৈরি করছে তা সেই বিরল এবং মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি। রোহান প্রাথমিকভাবে দার্জিলিংয়ে থাকার জন্য যে 2 সপ্তাহ পরিকল্পনা করেছিলেন তা 3, তারপর 4-এ পরিণত হল। তিনি পেশাগত প্রতিশ্রুতিগুলো পুনর্বিন্যাস করলেন, গুরুত্বপূর্ণ মিটিংগুলো তার ভাইস প্রেসিডেন্টদের কাছে অর্পণ করলেন, তার হোটেলের ঘর থেকে ভিডিও কলের মাধ্যমে কনফারেন্স পরিচালনা করলেন। কলকাতায় তার দল সাধারণত এত মনোযোগী এবং উপস্থিত বসের এই আচরণ পরিবর্তনে দৃশ্যমানভাবে অবাক হয়েছিল, কিন্তু রোহান মালিনী এবং ঈশানীর সাথে আরও একটি দিন, আরও একটি বিকেল, আরও একটি ঘণ্টা কাটানোর সম্ভাবনা থাকলে নিজেকে চলে যেতে বাধ্য করতে পারছিলেন না। যা একটি অপ্রত্যাশিত আকর্ষণ এবং অস্বাভাবিক সম্পর্কে কৌতূহল হিসেবে শুরু হয়েছিল, তা অনেক গভীর এবং অর্থবহ কিছুতে রূপান্তরিত হচ্ছিল। রোহান নিজেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময় তাদের কথা ভাবতে দেখতেন, ঈশানীর বলা কোনো মজার কথা বা মালিনী কোনো কাজে মনোনিবেশ করার সময় যেভাবে নাক কোচকাত তা মনে করে একা একা হাসতেন। যখন তারা একসাথে থাকত না তখন তিনি তাদের অভাব বোধ করতেন, একটি অসম্পূর্ণতার অনুভূতি যা তিনি আগে কখনো অভিজ্ঞতা করেননি। মালিনীও দৃশ্যমানভাবে বদলে যাচ্ছিল। তার মুখের অবিরাম উদ্বেগের রেখাগুলো ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছিল, যা খাঁটি আনন্দের অভিব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছিল যা তার বৈশিষ্ট্যগুলোকে রূপান্তরকারী উপায়ে আলোকিত করত। সে আরও সহজে হাসত, নিজেকে হালকা মুহূর্ত উপভোগ করার অনুমতি দিত সেই স্থায়ী অপরাধবোধ ছাড়াই যে সে এমন সময় নষ্ট করছে যা তার কাজ করা বা দায়িত্ব পালনের জন্য ব্যয় করা উচিত ছিল। সে ভবিষ্যৎ সম্পর্কে সম্ভাবনার ভাষায় কথা বলতে শুরু করল, কেবল ব্যবহারিক সীমাবদ্ধতার পরিবর্তে। এক বর্ষার বিকেলে, যখন দার্জিলিংয়ে প্রবল ঝড়ের কারণে বড়দিনের মেলা বাতিল হয়ে গিয়েছিল,
রোহান মালিনী এবং ঈশানীর বাড়িতে তাদের সাথে দেখা করতে গেলেন। এটিই প্রথমবার ছিল যে তিনি সঠিকভাবে তাদের বাড়িতে প্রবেশ করেছিলেন, এবং তিনি মুগ্ধ হয়েছিলেন যেভাবে তারা সেই সাধারণ স্থানটিকে উষ্ণ এবং ভালোবাসায় পূর্ণ কিছুতে রূপান্তরিত করেছিল। বিভিন্ন বয়সে ঈশানীর ছবি দেয়ালগুলো সজ্জিত করছিল, রঙিন শিশুদের আঁকা ছবি গর্বের সাথে ফ্রিজে ঝুলানো ছিল, এবং তাদের সীমিত জিনিসপত্রের সরলতার মধ্যেও একটি যত্নশীল শৃঙ্খলা ছিল। ঈশানী সেই দিন বিশেষভাবে উৎসাহিত ছিল, রোহানকে তার সমস্ত সংরক্ষিত সম্পদ দেখানোর জন্য জোর দিচ্ছিল। মালিনী যখন পারত তখন সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে কেনা বই, সাধারণ কিন্তু ভালোভাবে যত্ন নেওয়া খেলনা, একটি বট পাজল যা তারা সপ্তাহ ধরে একসাথে তৈরি করছিল। প্রতিটি আইটেমের একটি গল্প, একটি স্মৃতি, মা এবং মেয়ের মধ্যে ভাগ করে নেওয়া আনন্দের একটি মুহূর্ত ছিল যা রোহান সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছিলেন। মালিনী কফি এবং সেই সকালে তৈরি করা একটি সাধারণ কেক তৈরি করল, এবং তিনজন ছোট বসার ঘরে বসল যখন বৃষ্টি জানালার বিরুদ্ধে টপটপ শব্দ করছিল, যা একটি উষ্ণ অন্তরঙ্গতার পরিবেশ তৈরি করছিল। ঈশানী অবশেষে সোফায় ঘুমিয়ে পড়ল, এত কথা বলা এবং তার জিনিসপত্র দেখানোর পর। ক্লান্ত হয়ে, এবং মালিনী তাকে স্নেহের সাথে একটি জীর্ণ কিন্তু দৃশ্যত ভালোবাসা দিয়ে তৈরি ক্রোশেটের কম্বল দিয়ে ঢেকে দিল। যখন সে রোহানের পাশে আবার বসল, তখন তাদের মধ্যে একটি ভিন্ন নীরবতা ছিল, একটি ক্রমবর্ধমান সচেতনতা যে তারা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ছিল। মালিনী প্রথমে নীরবতা ভঙ্গ করল, তার কণ্ঠ ঈশানীকে জাগিয়ে না তোলার জন্য নিচু ছিল। সে বলল যে তার কিছু একটা অনুভব করা সম্পর্কে সৎ হতে হবে, যদিও তা উচ্চস্বরে স্বীকার করা ভীতিজনক। রোহান উৎসাহব্যঞ্জকভাবে তার হাত ধরলেন, ধৈর্য ধরে অপেক্ষা করলেন যতক্ষণ না সে সঠিক শব্দগুলো খুঁজে পায়। মালিনী একটি গভীর শ্বাস নিল এবং স্বীকার করল যে সে তার প্রেমে পড়ছে, এবং এটি তাকে পুরোপুরি ভয় পাইয়ে দিচ্ছে। সে বছরের পর বছর ধরে অতিরিক্ত ব্যথা থেকে নিজেকে রক্ষা করার জন্য তার হৃদয়ের চারপাশে এত উঁচু দেয়াল তৈরি করেছিল, এবং সেই দেয়ালগুলো এত দ্রুত ভেঙে পড়ছিল যে সে এমনভাবে উন্মুক্ত এবং দুর্বল বোধ করছিল যা সে খুব তরুণ এবং সরল থাকার পর থেকে অভিজ্ঞতা করেনি। সে ভয় পাচ্ছিল যে এটি সত্য হওয়ার জন্য খুব ভালো, মালিনী কাপা কণ্ঠে বলতে থাকল। ভয় পাচ্ছিল যে কোনো অনিবার্য বাস্তবতা অবশেষে নিজেকে চাপিয়ে দেবে এবং তারা একসাথে তৈরি করা সেই জাদুকরী বুদবুদটি ধ্বংস করে দেবে। ভয় পাচ্ছিল যে তিনি অবশেষে বুঝতে পারবেন যে সে তার দুনিয়ার জন্য সফিস্টিকেটেড বা শিক্ষিত বা চিত্তাকর্ষক যথেষ্ট নয়। কিন্তু সবকিছুর উপরে সে ভয় পাচ্ছিল যে যদি মালিনী একটি ভুল বিচার করে তবে ঈশানী আঘাত পাবে। রোহান সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনলেন, তার হৃদয় তার বুকের মধ্যে দ্রুত স্পন্দিত হচ্ছিল। যখন মালিনী অবশেষে কথা শেষ করল এবং তার দিকে সেই নীল চোখ দিয়ে তাকাল যা ভয় এবং আশা সমান পরিমাণে ভরা ছিল, তখন তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার নিজের দুর্বল অনুভূতি সম্পর্কে সমানভাবে সৎ হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন যে তিনিও তার প্রেমে পড়ছেন, গভীরভাবে এবং অপরিবর্তনীয়ভাবে। যে তার প্রাপ্তবয়স্ক জীবনে প্রথমবারের মতো, তিনি প্রতিদিন সকালে দিনের জন্য অধীর আগ্রহে ঘুম থেকে ওঠেন কারণ এর মানে তার এবং ঈশানীর সাথে সময় কাটানো। যে তিনি কয়েক দশক ধরে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই ভেবে যে পেশাগত সাফল্য সুখ আনবে, কেবল আবিষ্কার করার জন্য যে আসল সুখ খাঁটিভাবে ভালোবাসা মানুষদের সাথে ভাগ করে নেওয়া সহজ মুহূর্তগুলোতে থাকে। তার ভয়ের বিষয়ে, রোহান সেগুলোর প্রত্যেকটিকে বোধগম্য হিসেবে বৈধতা দিলেন কিন্তু আলতো করে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করলেন। তিনি সফিস্টিকেটেড বা চিত্তাকর্ষক কাউকে খুঁজছিলেন না দুনিয়ার সংজ্ঞা অনুযায়ী। তিনি এমন কাউকে খুঁজছিলেন যে বাস্তব, খাঁটি, এমনভাবে শক্তিশালী যা সত্যিই গুরুত্বপূর্ণ। এবং মালিনী এই সমস্ত জিনিস এবং আরও অনেক কিছু ছিল। তিনি ব্যাখ্যা করলেন যে হ্যাঁ, তাদের পরিস্থিতিতে ব্যবহারিক পার্থক্য ছিল যা তাদের সাবধানে নেভিগেট করতে হবে। কিন্তু পার্থক্য অগত্যা দুর্লঙ্ঘ বাধা নয় যদি তারা উভয় একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এবং ঈশানীর বিষয়ে, রোহান সেই অসাধারণ মেয়েটির প্রেমে প্রায় ততটাই পুরোপুরি পড়েছিলেন যতটা তিনি তার মায়ের প্রেমে পড়েছিলেন। তাকে আঘাত করার ধারণাটি তার জন্যও অসহনীয় ছিল। মালিনীর গাল বেয়ে নীরবে অশ্রু ঝরছিল, কিন্তু সে একই সাথে হাসছিল। সে বলল যে সে কখনো এমন কিছু খুঁজে পাওয়ার আশা করেনি, যে সে ঈশানী ছাড়া একাকিত্বের জীবনে নিজেকে সমর্পণ করেছিল। কিন্তু এখানে রোহান ছিলেন, সবকিছুকে সবচেয়ে চমৎকার এবং ভয়ঙ্কর উপায়ে ওলটপালট করে দিচ্ছিলেন। রোহান আলতো করে তার মুখ থেকে অশ্রু মুছে দিলেন, এবং তারপর, তাদের দেখা হওয়ার পর প্রথমবারের মতো, তিনি ধীরে ধীরে তার দিকে ঝুঁকলেন। মালিনী সরে গেল না, তার চোখ তার চোখে এমন এক তীব্রতা নিয়ে স্থির ছিল যা সময়কে পুরোপুরি থামিয়ে দিয়েছে বলে মনে হচ্ছিল। যখন তাদের ঠোঁট অবশেষে মিলিত হল, তখন এটি প্রথমে নরম এবং পরীক্ষামূলক ছিল, উভয়ই সেই নতুন অন্তরঙ্গতার সাথে এখনও সতর্ক ছিল।
কিন্তু তারপর কিছু একটা বদলে গেল, তাদের মধ্যে একটি চূড়ান্ত বাধা ভেঙে পড়ল, এবং চুম্বনটি বিগত সপ্তাহগুলোতে জমে থাকা সমস্ত আবেগ নিয়ে গভীরতর হল। সমস্ত অর্থবহ কথোপকথন, সমস্ত ভাগ করে নেওয়া মুহূর্ত, সমস্ত ক্রমবর্ধমান সংযোগ সেই পারস্পরিক দুর্বলতা এবং প্রতিশ্রুতির মুহূর্তে এসে শেষ হল। যখন তারা অবশেষে আলাদা হল, তখন উভয়ই শ্বাসরুদ্ধ এবং কিছুটা হতবাক ছিল। মালিনী নিচুস্বরে হাসল, বিশুদ্ধ আনন্দের একটি হাসি যা এটি সত্যিই ঘটছে এমন অবিশ্বাসের সাথে মিশ্রিত ছিল। রোহান তাকে একটি শক্ত আলিঙ্গনে টানলেন, তাকে তার বিরুদ্ধে শিথিল হতে অনুভব করলেন এমনভাবে যা পরামর্শ দিচ্ছিল যে সে অবশেষে নিজেকে বিশ্বাস করতে দিচ্ছে যে হয়তো, কেবল হয়তো, এটি সত্যিই কাজ করতে পারে। তারা সেই বর্ষার বিকেলের বাকিটা সময় ঈশানী ঘুমানোর সময় নিচুস্বরে কথা বলে কাটাল, ভবিষ্যতের জন্য সতর্ক পরিকল্পনা তৈরি করল। রোহানকে অবশেষে কলকাতায় ফিরে যেতে হবে এমন ব্যবসার যত্ন নেওয়ার জন্য যা তিনি আর স্থগিত করতে পারতেন না, কিন্তু তিনি প্রতি সপ্তাহে দার্জিলিংয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিলেন। তারা মালিনী এবং ঈশানীর কলকাতা ভ্রমণের সম্ভাবনা নিয়ে আলোচনা করল, যাতে তারা দেখতে পারে তিনি কোথায় থাকেন এবং কাজ করেন, তার জীবনের সেই অংশটি জানতে পারে যা এখনও তাদের থেকে আলাদা ছিল। মালিনী তার দুনিয়ায় কিভাবে গৃহীত হবে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করল, এমন মানুষদের মধ্যে যারা বিলাসিতা এবং সফিস্টিকেশনে অভ্যস্ত যা তার ছিল না। রোহান আশ্বস্ত করলেন যে তার জীবনে যারা সত্যিই গুরুত্বপূর্ণ তারা তাকে ঠিক যেমন সে তেমন গ্রহণ করবে, এবং যারা গ্রহণ করবে না তারা কেবল ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তিনি আগে ভেবেছিলেন। তারা ঈশানী এবং তার বিশেষ চাহিদা সম্পর্কে কথা বলল, কিভাবে নিশ্চিত করা যায় যে সে সেরা সম্ভাব্য চিকিৎসা পায় মালিনীকে এমন অনুভূতি না দিয়ে যে সে দান গ্রহণ করছে। রোহান পরামর্শ দিলেন যে হয়তো তারা এটিকে একটি সম্ভাব্য পরিবার হিসেবে তাদের ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখতে পারে, একতরফা অনুগ্রহ হিসেবে নয়। মালিনী সেই সংবেদনশীল বিষয়টি তিনি যে সংবেদনশীলতার সাথে মোকাবেলা করছিলেন তার প্রশংসা করল। যখন বৃষ্টি অবশেষে কমতে শুরু করল এবং ঈশানী তার দীর্ঘ ঘুম থেকে জেগে উঠল, তখন সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে তার মা এবং রোহানের মধ্যে কিছু একটা বদলে গেছে। বাতাসে একটি নতুন হালকাতা ছিল, একটি আরামদায়ক অন্তরঙ্গতা যা আগে ছিল না। ঈশানী প্রশস্তভাবে হাসল, সেই শিশুর জ্ঞানী হাসি যে ঠিক জানে কি ঘটছে, এবং জিজ্ঞাসা করল, এর মানে কি রোহান এখন তার বাবা হবে? ঈশানীর সরাসরি প্রশ্নটি মালিনী এবং রোহান উভয়কেই অপ্রস্তুত করে দিল, এবং তারা কিভাবে উত্তর দেবে তা নিয়ে অনিশ্চিত দৃষ্টি বিনিময় করল। রোহান তার চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলেন, সেই গুরুত্বপূর্ণ কথোপকথনের জন্য তার চোখের স্তরে থাকতে চেয়েছিলেন। তিনি আলতো করে ব্যাখ্যা করলেন যে এই জিনিসগুলো সঠিক সময়ে ঘটতে হবে, এমন সতর্ক পদক্ষেপের সাথে যা জড়িত সকলের অনুভূতিকে সম্মান করে। তিনি আন্তরিকভাবে বললেন যে তিনি তার জীবনে একজন পিতৃসুলভ ব্যক্তিত্ব হতে খুব পছন্দ করবেন, কিন্তু এটি এমন কিছু যা ধৈর্য এবং সত্যিকারের ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে। ঈশানী সেই বৈশিষ্ট্যপূর্ণ জ্ঞান দিয়ে মাথা নাড়ল যা সবসময় তার চারপাশের প্রাপ্তবয়স্কদের অবাক করে দিত। সে বলল যে সে বুঝতে পারছে, কিন্তু তার চোখ এমন বিশুদ্ধ আশা নিয়ে ঝলমল করছিল যা রোহান এবং মালিনীর হৃদয়কে একই সাথে চেপে ধরল। মেয়েটি তখন দৃঢ়তার সাথে ঘোষণা করল যে সে ইতিমধ্যে তাকে তার হৃদয়ে পরিবার হিসেবে বিবেচনা করে, এবং আনুষ্ঠানিক ভূমিকা বা আনুষ্ঠানিক উপাধি নির্বিশেষে এটাই সত্যিই গুরুত্বপূর্ণ। পরবর্তী সপ্তাহগুলো একটি নতুন এবং সান্ত্বনাদায়ক রুটিন নিয়ে এল যা ধীরে ধীরে তিনজনের মধ্যে প্রতিষ্ঠিত হল। রোহান অবশেষে জরুরি ব্যবসার যত্ন নেওয়ার জন্য কলকাতায় ফিরে গেলেন, কিন্তু প্রতি শুক্রবার রাতে দার্জিলিংয়ে ফিরে আসার প্রতিশ্রুতি রাখলেন, পুরো সপ্তাহান্ত মালিনী এবং ঈশানীর সাথে কাটালেন। এগুলো ক্লান্তিকর ভ্রমণ ছিল, কিন্তু তিনি ক্লান্তির বিন্দুমাত্র পরোয়া করতেন না যখন তিনি জানতেন যে তাকে আন্তরিক হাসি এবং উষ্ণ আলিঙ্গন দিয়ে স্বাগত জানানো হবে। সপ্তাহের মধ্যে তারা প্রতি রাতে ভিডিও কলের মাধ্যমে কথা বলত, ঈশানী উৎসাহিতভাবে তার ফিজিওথেরাপি সেশন এবং স্কুলে অগ্রগতির কথা বলত। মালিনী তার কাজের দিনের গল্প শেয়ার করত, রোহান তার ব্যবসায়িক মিটিংয়ে চ্যালেঞ্জ এবং বিজয়ের কথা বলত। সেই রাতের কথোপকথনগুলো রোহানের দিনের প্রিয় অংশ হয়ে উঠল, তার কর্পোরেট দুনিয়ার কৃত্রিমতার মধ্যে বাস্তব সংযোগের একটি মুহূর্ত। মালিনীও ধীরে ধীরে রোহানকে এমন ব্যবহারিক উপায়ে সাহায্য করতে দিতে শুরু করল যা সে আগে গর্বের কারণে প্রত্যাখ্যান করত। যখন তিনি একজন রেনাউন্ড বিশেষজ্ঞের সাথে ঈশানীর জন্য অতিরিক্ত ফিজিওথেরাপি সেশনের জন্য অর্থ প্রদানের প্রস্তাব দিলেন, তখন সে এক মুহূর্ত দ্বিধা করার পর রাজি হয়ে গেল, স্বীকার করল যে তার গর্ব তার মেয়েকে সেরা সম্ভাব্য চিকিৎসা পাওয়া থেকে বিরত রাখা উচিত নয়। যখন তিনি পরামর্শ দিলেন যে মালিনী ঈশানীর সাথে আরও সময় কাটানোর জন্য তার একাধিক চাকরির কিছু কমিয়ে দিক, তখন সে সতর্কতার সাথে একমত হল, তাকে এমনভাবে আর্থিকভাবে সাহায্য করতে দিল যা তার মর্যাদাকে রক্ষা করে। এই ব্যবহারিক পরিবর্তনগুলো মালিনী এবং ঈশানীর জীবনযাত্রার
মানে দৃশ্যমান পার্থক্য তৈরি করল। মালিনীকে ক্রমাগত কম ক্লান্ত মনে হচ্ছিল, তার মেয়ের সাথে সত্যিই সময় উপভোগ করার শক্তি ছিল কেবল একদিন থেকে পরের দিন বেঁচে থাকার পরিবর্তে। ঈশানী নতুন বিশেষজ্ঞের সাথে তার ফিজিওথেরাপিতে চিত্তাকর্ষক অগ্রগতি করছিল, এমন পেশি শক্তি বিকাশ করছিল যা আগে অসম্ভব বলে মনে হচ্ছিল। মার্চ মাসে, যখন বড়দিনের মরশুম অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল এবং দার্জিলিং পর্যটকদের ভিড় ছাড়া আরও শান্ত ছিল, রোহান অবশেষে মালিনী এবং ঈশানীকে কলকাতায় ভ্রমণের জন্য রাজি করালেন। তিনি চেয়েছিলেন তারা দেখুক তিনি কোথায় থাকেন, তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সাথে দেখা করুক, তার অস্তিত্বের সেই অংশটি পুরোপুরি বুঝুক যা এখনও তাদের থেকে আলাদা ছিল। ভ্রমণটি মালিনীর জন্য একই সাথে উত্তেজনাপূর্ণ এবং ভীতিজনক ছিল। এটিই প্রথমবার ছিল যে সে বিমানে ভ্রমণ করছিল, প্রথমবার যে ঈশানী একটি বড় শহর দেখছিল, প্রথমবার যে তারা সত্যিই রোহানের দুনিয়ায় নিমজ্জিত ছিল রোহানের তাদের দুনিয়ায় আসার পরিবর্তে। রোহান মালিনীর নার্ভাসনেস বাড়তে অনুভব করতে পারছিলেন যখন তারা কলকাতার কাছে আসছিল, এবং পুরো ফ্লাইট জুড়ে তার হাত শক্ত করে ধরেছিলেন, আশ্বস্ত করার শব্দ ফিসফিস করে বলছিলেন। রোহানের প্রাসাদটি মালিনী যেমন কল্পনা করেছিল ততটাই বড় ছিল, কিন্তু কোনোভাবে সে যা আশা করেছিল তার চেয়েও বেশি খালি। বিশাল ঘরগুলো নিখুঁতভাবে সজ্জিত কিন্তু কোনো বাস্তব ব্যক্তিত্ব ছাড়াই, যেন সেগুলো ম্যাগাজিনের সেট একটি বাস করা বাড়ির পরিবর্তে। ঈশানী বাড়ির আকারে বিস্মিত হয়েছিল, বিশেষ করে ইনডোর এবং উত্তপ্ত সুইমিং পুল দেখে যেখানে রোহান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে সফরের সময় যতবার খুশি সাঁতার কাটতে পারবে। রোহান মালিনী এবং ঈশানীকে তার মা, অঞ্জলি দেবীর সাথে পরিচয় করিয়ে দিলেন, একজন ৭০ বছর বয়সী মহিলা যিনি এখনও অনেক কম বয়সী কারও প্রাণবন্ত শক্তি বজায় রেখেছিলেন। অঞ্জলি দেবী তাদের আন্তরিক উষ্ণতার সাথে স্বাগত জানালেন যা সঙ্গে সঙ্গে মালিনীকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করাল। মধ্যাহ্নভোজের সময় দুজন মহিলা বিস্তৃতভাবে কথা বললেন এবং রোহান মুগ্ধ হয়ে দেখছিলেন যখন তার মা তার শৈশবের গল্প শেয়ার করছিলেন, তারা একসাথে পার করা কঠিন সময়ের কথা। কিভাবে তিনি সবসময় জানতেন যে তার সমস্ত ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষার নিচে তার একটি ভালো হৃদয় আছে। অঞ্জলি দেবী এক পর্যায়ে রোহানকে একপাশে ডেকে নিয়ে বললেন যে তিনি মালিনী এবং ঈশানীকে পুরোপুরি অনুমোদন করেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে তারা খাঁটি, যে তারা তার টাকার প্রতি আগ্রহী নয় বরং তিনি সত্যিই যে ব্যক্তি তার প্রতি আগ্রহী। আরও গুরুত্বপূর্ণ, তার মা লক্ষ্য করলেন যে রোহানকে কয়েক দশকে তিনি যা দেখেছেন তার চেয়ে বেশি সুখী এবং সম্পূর্ণ মনে হচ্ছে। একজন মা হিসেবে যিনি সবসময় তার ছেলেকে সত্যিই পরিপূর্ণ দেখতে চেয়েছিলেন, তার জন্য এটাই সবকিছু ছিল। কলকাতায় সেই দিনগুলোতে মালিনী রোহানের জীবনের এমন দিকগুলোর সংস্পর্শে এল যা তার অভিজ্ঞতার জন্য সম্পূর্ণ বিদেশী ছিল। দামি রেস্তোরাঁ ডিনার যেখানে ওয়েটাররা তাকে এমন সম্মানের সাথে আচরণ করত যা অস্বস্তিকর, সামাজিক অনুষ্ঠান যেখানে মানুষ এমন পোশাক পরত যা সে কয়েক মাসে যা আয় করত তার চেয়ে বেশি দামি, ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্কে কথোপকথন যা বছরের পর বছর ধরে পরিবারগুলোকে খাওয়াতে পারত। রোহান এই পরিস্থিতিতে মালিনীকে সাবধানে পর্যবেক্ষণ করছিলেন, সে কেমন অনুভব করছে তা নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু মালিনী একটি স্বাভাবিক কমনীয়তা এবং মর্যাদা দেখিয়েছিল যা তার সাথে দেখা হওয়া প্রত্যেককে মুগ্ধ করেছিল। সে এমন কিছু হওয়ার ভান করেনি যা সে নয়, সে এমন সফিস্টিকেটেড আচরণ অনুকরণ করার চেষ্টা করেনি যা তার ব্যক্তিত্বের অংশ ছিল না। সে কেবল আন্তরিকভাবে নিজে ছিল, এবং এটি অবশেষে রোহানের পরিচিতদের মধ্যে সবচেয়ে সন্দিহানদেরও মন জয় করে নিয়েছিল। কঠিন মুহূর্ত ছিল। রোহানের একজন সহকর্মী, প্রিয়া, একজন সফল ব্যবসায়ী যার দৃশ্যত তার প্রতি রোমান্টিক আগ্রহ ছিল, মালিনীর সাথে বিশেষভাবে ঠান্ডা আচরণ করেছিল। মালিনীর সাধারণ পোশাক সম্পর্কে সূক্ষ্মভাবে অবমাননাকর মন্তব্য করেছিল, মিথ্যা উদ্বেগের সাথে জিজ্ঞাসা করেছিল যে সে তার স্বাভাবিক পরিবেশ থেকে এত ভিন্ন পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা। রোহান দৃঢ়ভাবে হস্তক্ষেপ করলেন, একেবারে স্পষ্ট করে দিলেন যে মালিনী তার জন্য গুরুত্বপূর্ণ এবং তার প্রতি কোনো অসম্মান সহ্য করা হবে না। মালিনী সেই পরিস্থিতিটি যা প্রাপ্ত ছিল তার চেয়ে বেশি মর্যাদা দিয়ে মোকাবেলা করেছিল। পরে, যখন তারা একা ছিল, সে রোহানের কাছে স্বীকার করল যে এটি আঘাত দিয়েছে, কিন্তু সে বুঝতে পেরেছে যে সবসময় এমন মানুষ থাকবে যারা চেহারার উপর ভিত্তি করে বিচার করবে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে যারা সত্যিই গুরুত্বপূর্ণ তারা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছিল। এক রাতে, ঈশানী গেস্ট রুমে ঘুমিয়ে পড়ার পর যা রোহান তার হুইল চেয়ারের জন্য সম্পূর্ণ অ্যাক্সেসিবিলিটি সহ সাবধানে প্রস্তুত করেছিলেন, তিনি এবং মালিনী বারান্দায় বসে শহরের আলো দেখছিলেন। মালিনী স্বীকার করল যে সে তার দুনিয়ায় মুগ্ধ, কিন্তু সে যা কিছু জানত তার থেকে এটি কতটা ভিন্ন তা নিয়ে কিছুটা ভয়ও পাচ্ছিল। সে সততার সাথে জিজ্ঞাসা করল রোহান সত্যিই মনে করে কিনা যে সে সেই দুনিয়ার অংশ হতে পারে, সে কি সবসময় একজন অনুপযুক্ত অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না।
রোহান তাকে কাছে টেনে নিলেন, আলতো করে তার কপালে চুম্বন করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে সেই দুনিয়াটি সে যা ভাবছে ততটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এটি সেখানেই যেখানে তিনি কাজ করতেন এবং ব্যবসা পরিচালনা করতেন, কিন্তু এটি সেখানেই নয় যেখানে তিনি সত্যিই বাস করতেন বা অর্থ খুঁজে পেতেন। যা গুরুত্বপূর্ণ ছিল তা হল খাঁটি সংযোগ, সত্যিকারের সম্পর্ক, তারা একসাথে তৈরি করা বাস্তব ভালোবাসা। বাকি সবকিছুই কেবল পরিবর্তনশীল এবং শেষ পর্যন্ত অপ্রাসঙ্গিক দৃশ্যপট। তিনি বললেন যে তিনি কেবল কাজ এবং আরও সম্পদ অর্জনের জন্য বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, যা তার প্রয়োজন ছিল না। তিনি একটি বাস্তব জীবন গড়তে চেয়েছিলেন, সত্যিকারের পরিবার নিয়ে, স্মরণ করার মতো অর্থবহ মুহূর্ত নিয়ে। এবং তিনি মালিনী এবং ঈশানী ছাড়া আর কারো সাথে এটি করার কথা ভাবতে পারতেন না। মালিনী তার কাঁধে মাথা রাখল, কলকাতায় আসার পর থেকে প্রথমবারের মতো নিজেকে পুরোপুরি শিথিল হতে দিল। সে স্বীকার করল যে সেও আর তার জীবনে রোহান ছাড়া তার জীবন কল্পনা করতে পারে না। যে তিনি এমনভাবে অপরিহার্য হয়ে উঠেছেন যা সে সম্ভব বলে জানতি না, যে ঈশানী তার উপস্থিতিতে শীত হচ্ছে, যে বছরের পর বছর ধরে প্রথমবারের মতো সে কেবল অবিরাম উদ্বেগের পরিবর্তে ভবিষ্যৎ সম্পর্কে বাস্তব আশা অনুভব করছে। পরবর্তী মাসগুলো তাদের পূর্বে পৃথক জীবনের একটি ধীরে ধীরে কিন্তু স্থির একীকরণ নিয়ে এল। রোহান দার্জিলিংয়ে আরও সময় কাটাতে শুরু করলেন, অবশেষে একটি আরামদায়ক বাড়ি ভাড়া নিলেন যেখানে তিনি প্রয়োজনে দূর থেকে কাজ করতে পারতেন কিন্তু মালিনী এবং ঈশানীর সাথে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারতেন। মালিনী গুরুত্বের সাথে তার পড়াশোনা পুনরায় শুরু করার কথা বিবেচনা করতে শুরু করল, দূরশিক্ষার প্রোগ্রামগুলো অন্বেষণ করছিল যা তাকে একজন মা হিসেবে তার দায়িত্বের সাথে নমনীয়তা দেবে। ঈশানী তার ফিজিওথেরাপিতে উল্লেখযোগ্য অগ্রগতি চালিয়ে যাচ্ছিল। রোহান যে বিশেষজ্ঞকে নিয়োগ করেছিলেন তিনি তার ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে আশাবাদী ছিলেন, উদ্ভাবনী চিকিৎসার পরামর্শ দিচ্ছিলেন যা সম্ভাব্যভাবে তার গতিশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। মেয়েটি প্রতিটি সেশন চিত্তাকর্ষক দৃঢ়তার সাথে মোকাবেলা করত, এই নতুন আশায় চালিত হয়ে যে হয়তো একদিন সে বিশেষ যন্ত্রের সাহায্যে হলেও কয়েক ধাপ হাঁটতে পারবে। ঋতু বদলে গেল, শীত, বসন্ত এবং তারপর গ্রীষ্মের জায়গা নিল। রোহান এবং মালিনীর সম্পর্ক ক্রমাগত গভীরতর হচ্ছিল, একসাথে কাটিয়ে ওঠা প্রতিটি চ্যালেঞ্জ তাদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করছিল। তারা ধৈর্য এবং সৎ যোগাযোগের সাথে তাদের পার্থক্যগুলো নেভিগেট করতে শিখেছিল, সবসময় ঈশানীকে তাদের বিবেচনার কেন্দ্রে রেখে। মালিনী রোহানের দুনিয়ার আরও মানুষের সাথে দেখা করল এবং ধীরে ধীরে সেই বৃত্তের মধ্যে তার নিজের বন্ধুত্ব গঠন করতে শুরু করল। সে আবিষ্কার করল যে যখন সে কাউকে মুগ্ধ করার চেষ্টা করছিল না, কেবল আন্তরিকভাবে নিজে ছিল, তখন মানুষ ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাত। রোহানের সহকর্মীদের কিছু স্ত্রী বিশেষভাবে তার কাছে এসেছিল, তার সতেজ আন্তরিকতায় আকৃষ্ট হয়ে এমন এক দুনিয়ায় যেখানে ভান করাই ছিল নিয়ম। রোহান তার পক্ষ থেকে দার্জিলিংয়ের জীবনে পুরোপুরি নিমজ্জিত হলেন। তিনি মালিনীর প্রতিবেশীদের সাথে পরিচিত হলেন, ঈশানীর স্কুলে একটি পরিচিত মুখ হয়ে উঠলেন, এমনকি পরের মরশুমে বড়দিনের মেলা ফিরে আসার সময় মাঝে মাঝে সাহায্য করতে শুরু করলেন। সেই সহজ অভিজ্ঞতাগুলো তার করা যেকোনো $1 মিলিয়ন ব্যবসার চেয়ে বেশি সন্তুষ্টি এনেছিল। কিন্তু সবকিছুই নিখুঁত বা সহজ ছিল না। এমন উত্তেজনার মুহূর্ত ছিল যখন তাদের জীবন দৃষ্টিভঙ্গির পার্থক্য অনিবার্যভাবে সংঘর্ষে লিপ্ত হতো। রোহান মাঝে মাঝে যা তিনি মালিনীর অপ্রয়োজনীয় জেদ হিসেবে দেখতেন তা নিয়ে হতাশ হতেন, যখন সে এমন সাহায্য প্রত্যাখ্যান করত যা তিনি সহজেই সরবরাহ করতে পারতেন। মালিনী মাঝে মাঝে রোহানের টাকা দিয়ে সমস্যা সমাধানের প্রবণতায় দমবন্ধ বোধ করত যখন সে স্বাধীনতা এবং স্বনির্ভরতাকে মূল্য দিত। তাদের প্রথম গুরুতর ঝগড়া হয়েছিল যখন রোহান তাদের সাথে পূর্বে পরামর্শ না করেই মালিনী এবং ঈশানীর জন্য একটি বড় এবং আরও অ্যাক্সেসিবল বাড়ি কেনার পরামর্শ দিয়েছিলেন। মালিনী ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, অনুভব করেছিল যে তিনি তার অর্থ দিয়ে তাদের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। রোহান বুঝতে পারেননি যে সেই পদ্ধতিটি কিভাবে অনুভূত হবে, আন্তরিকভাবে বিশ্বাস করেছিলেন যে তিনি কেবল তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছেন। ঝগড়াটি তীব্র কিন্তু ফলপ্রসূ ছিল। উভয়ই মাস ধরে জটিল ভূখণ্ড নেভিগেট করার জমে থাকা আবেগ দিয়ে ভরা কঠোর কথা বলেছিল। কিন্তু রাগ ফুটতে দেওয়া বা সংঘাত থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তারা প্রযোজন এবং সীমা সম্পর্কে নির্মম সততার সাথে সংঘাতের মধ্যে দিয়ে কাজ করতে বাধ্য হয়েছিল। রোহান অবশেষে বুঝতে পারলেন যে জাগতিক বিধানের মাধ্যমে ভালোবাসা প্রদর্শনের তার উপায়টি মালিনী নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে দেখেছিল, তা যতই সদিচ্ছা নিয়ে করা হোক না কেন। মালিনী স্বীকার করল যে তার প্রচণ্ড গর্ব মাঝে মাঝে তাকে বৈধ সাহায্য গ্রহণ করতে বাধা দিত যা কেবল তাকে নয়, ঈশানীকেও উপকৃত করত। তারা এমন সমঝোতায় পৌঁছল যা উভয় দৃষ্টিভঙ্গিকেই সম্মান করে,
প্রতিশ্রুতি দিল যে তারা সকলকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় একে অপরের সাথে পরামর্শ করবে। সেই ঝগড়া এবং তার পরবর্তী সমাধান তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করল। তারা নিজেদের এবং একে অপরের কাছে প্রমাণ করল যে তারা সম্পর্ক ভেঙে না পড়েই বাস্তব সংঘাতের মধ্যে দিয়ে যেতে পারে। সেই অভিজ্ঞতার মাধ্যমে নির্মিত বিশ্বাসটি যেকোনো সম্প্রীতির চেয়ে আরও দৃঢ় ছিল। ঈশানী সবকিছু তার বৈশিষ্ট্যপূর্ণ তীক্ষ্ণতার সাথে পর্যবেক্ষণ করছিল। এক রাতে যখন রোহান তাকে হোমওয়ার্কে সাহায্য করছিলেন, সে সাধারণভাবে মন্তব্য করল যে সে খুশি যে তিনি এবং তার মা ঝগড়া করে আবার মিটমাট করে নিয়েছেন। যখন রোহান সেই ঘোষণায় অবাক হলেন বলে মনে হল, ঈশানী তার সদ্যসম্পন্ন ৮ বছরের বয়সকে চ্যালেঞ্জ করে সেই জ্ঞান দিয়ে ব্যাখ্যা করল। সে বলল যে যারা সত্যি একে অপরকে ভালোবাসে তারা মাঝে মাঝে দ্বিমত পোষণ করে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে তারা যখন জিনিসগুলো কঠিন হয়ে যায় তখন কেবল হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তাদের পার্থক্যগুলো সমাধান করে। রোহান সেই গভীর পর্যবেক্ষণের সামনে তার চোখ জ্বলে উঠতে অনুভব করলেন। তিনি ঈশানীকে জিজ্ঞাসা করলেন সে কি মনে করে তিনি এবং মালিনী সত্যি একে অপরকে ভালোবাসেন, এবং মেয়েটি সেই অকাল কিশোরী সুলভ বিরক্তি নিয়ে চোখ ঘোরাল। অবশ্যই, সে বলল যেন এটি পৃথিবীর সবচেয়ে সুস্পষ্ট জিনিস। কার্যকরী চোখওয়ালা যে কেউ দেখতে পেত তারা কিভাবে একে অপরের দিকে তাকায়, কিভাবে তারা সবসময় অজান্তে স্পর্শ করার অজুহাত খুঁজে বের করে, কিভাবে তারা একে অপরের উপস্থিতিতে থাকার কারণে অজান্তেই হাসে। ঈশানী তখন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তার মুখ আরও গম্ভীর অভিব্যক্তি ধারণ করল। সে সাবধানে জিজ্ঞাসা করল রোহান কি কোনো এক সময় মালিনীকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন, কারণ সে মনে করে যে এটি খুব ভালো হবে এবং বেশ কিছু জটিল ব্যবহারিক জিনিস সমাধান করবে। রোহান যে জল পান করছিলেন তা প্রায় গলায় আটকে গেল, সরাসরি প্রশ্নটিতে পুরোপুরি অপ্রস্তুত হয়ে। তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, তিনি বিয়ে নিয়ে ভেবেছেন, আসলে অনেক ভেবেছেন। কিন্তু তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে এটি সঠিক সময়, যে সবাই সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রস্তুত। ঈশানী জ্ঞানীভাবে মাথা নাড়ল, যেন সে তার কৌশল মূল্যায়ন করছে এবং এটিকে উপযুক্ত মনে করছে। তারপর সে এমন কিছু বলল যা রোহানের হৃদয়কে নাটকীয় আবে দ্রুত স্পন্দিত করল। সে বলল যে যদি রোহান তার মাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে সে তার সম্পূর্ণ আশীর্বাদ দেবে। আসলে ঈশানী সেই দুষ্টু হাসি দিয়ে বলতে থাকল, এটি উপযুক্ত হবে যে তিনি তার অনুমতিও চাইবেন, যেহেতু মালিনী তার মা এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে সকল সদস্যের জড়িত থাকা উচিত। রোহান হাসলেন, একটি আন্তরিক এবং গভীর হাসি, এবং গম্ভীরভাবে প্রতিশ্রুতি দিলেন যে যখন সময় আসবে, তখন তিনি অবশ্যই ঈশানীর সাথে আনুষ্ঠানিকভাবে পরামর্শ করবেন। সেই কথোপকথনটি পরবর্তী দিনগুলোতে রোহানের মনে প্রতিধ্বনিত হতে থাকল। তিনি ইতিমধ্যে কিছু সময়ের জন্য গুরুত্বের সাথে বিয়ের কথা বিবেচনা করছিলেন, কিন্তু ঈশানীর সাথে কথোপকথনটি তার উদ্দেশ্যগুলোকে একটি পরিকল্পনায় পরিণত করল। তিনি সাবধানে প্রস্তুতি নিতে শুরু করলেন, চেয়েছিলেন যে প্রস্তাবটি মালিনীর জন্য নিখুঁত এবং অর্থবহ হোক। তিনি গোপনে ঈশানীর সাথে পরামর্শ করলেন মালিনী কোনো ধরনের আংটি পছন্দ করবে সে সম্পর্কে, এবং মেয়েটি তার মায়ের পছন্দ সম্পর্কে আশ্চর্যজনকভাবে নির্দিষ্ট বিবরণ সরবরাহ করল। খুব বেশি জাঁকজমকপূর্ণ বা অতিরঞ্জিত কিছু নয়, মার্জিত কিন্তু সহজ কিছু যা সে অস্বস্তি বোধ না করে প্রতিদিন পড়তে পারে। রোহান একজন গহনা কারিগরের সাথে কাজ করে অনন্য কিছু তৈরি করলেন যা সেই ভারসাম্যকে পুরোপুরি ধারণ করে। তিনি প্রস্তাবের সময় এবং স্থানও পরিকল্পনা করতে শুরু করলেন। তিনি চেয়েছিলেন এটি বিশেষ কিন্তু কৃত্রিম না হোক, অতিরিক্ত নাটুকে না হয়ে অর্থবহ হোক। তিনি বিভিন্ন বিকল্প বিবেচনা করার পর অবশেষে সিদ্ধান্ত নিলেন যে সবচেয়ে উপযুক্ত স্থানটি হবে ঠিক যেখানে সবকিছু শুরু হয়েছিল, দার্জিলিংয়ের সেই স্কোয়ারে যেখানে তিনি ঈশানীর সাথে প্রথমবার দেখা করেছিলেন। তিনি তার পরিকল্পনা সম্পর্কে অঞ্জলি দেবীর সাথে কথা বললেন এবং তার মা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন যে তিনি সবসময় জানতেন যে রোহান অবশেষে বিশেষ কাউকে খুঁজে পাবে, কিন্তু মালিনী এবং ঈশানী তার ছেলের জন্য তিনি যা আশা করেছিলেন তার চেয়েও বেশি চমৎকার ছিল। তিনি রোহানের বাবা তাকে কয়েক দশক আগে দেওয়া বাগদানের আংটিটি অফার করলেন, একটি সহজ কিন্তু সুন্দর গহনা যা পারিবারিক ইতিহাসে ভরা, কিন্তু রোহান ভদ্রভাবে প্রত্যাখ্যান করলেন, ব্যাখ্যা করলেন যে তিনি নতুন কিছু চান যা তাদের নিজেদের পরিবারের শুরুকে প্রতিকায়িত করবে। বড়দিনের আগের সপ্তাহগুলোতে, যখন দার্জিলিং আবার সেই আলোকিত স্বর্গে রূপান্তরিত হতে শুরু করল যা তাদের প্রথম সাক্ষাতের সাক্ষী ছিল, রোহান সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করলেন। তিনি গোপনে কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং মেলার কর্মীদের সাথে ব্যবস্থা করলেন যাতে তারা বিচক্ষণতার সাথে ক্যামেরা নিয়ে অবস্থান করে সেই মুহূর্তটি ধারণ করার জন্য সেই স্মৃতিটি চিরকাল সংরক্ষণ করতে চেয়েছিলেন। অবশেষে নির্বাচিত রাতটি এল।
এটি ঠিক 1 বছর ছিল সেই প্রথম জাদুকরি রাত থেকে যখন রোহান ঈশানীর সাথে এবং তার মাধ্যমে মালিনীর সাথে দেখা করেছিলেন। স্কোয়াডটি প্রায় একইভাবে সজ্জিত ছিল, একই আলো একই প্যাটার্নে জ্বলছিল নিভছিল, একই দারুচিনি এবং চকোলেটের গন্ধ বরফশীতল বাতাসে ভাসছিল। মনে হচ্ছিল যেন মহাবিশ্ব অতীত এবং বর্তমানের মধ্যে একটি নিখুঁত সমান্তরাল তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে। রোহান মালিনীকে বলেছিলেন যে তিনি তাদের দেখা হওয়ার 1 বছর পূর্তির রাতে তাদের একটি বিশেষ ডিনারে নিয়ে যেতে চান, এবং সে আনন্দের সাথে রাজি হয়ে গিয়েছিল, তার গোপন পরিকল্পনা সম্পর্কে একেবারে কিছুই সন্দেহ না করে। ঈশানী, ষড়যন্ত্রের এক উৎসাহিত সহযোগী, গোপনীয়তাটি পুরোপুরি বজায় রেখেছিল, যদিও তার চোখ সারাদিন ধরে চাপা উত্তেজনায় ঝলমল করছিল। তারা দার্জিলিংয়ের সেন্ট্রাল স্কোয়ারে পৌঁছল যখন সূর্য ডুবছিল, আকাশকে কমলা এবং গোলাপি রঙে রাঙিয়ে দিচ্ছিল যা ধীরে ধীরে রাতের গভীর নীলে পরিণত হচ্ছিল। বড়দিনের আলো একটি একটি করে জ্বলতে শুরু করল, সেই জাদুকরী দৃশ্য তৈরি করল যা শহরটিকে একটি রূপকথার দৃশ্যে রূপান্তরিত করে। মালিনী নস্টালজিকভাবে মন্তব্য করল যে সেই প্রথম রাতে ঠিক এমনই ছিল, এবং রোহান রহস্যময়ভাবে হাসলেন, একমত হলেন যে হ্যাঁ, তিনি ইচ্ছাকৃতভাবে এটি পরিকল্পনা করেছিলেন। তারা স্কোয়ারে হাঁটছিল, মালিনী এবং রোহান হাতে হাত ধরে যখন তিনি অন্য হাতে ঈশানীর হুইল চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছিলেন, প্রায় ঠিক 1 বছর আগে তারা যে পথটি অতিক্রম করেছিল তা পুনরাবৃত্তি করছিল। ঈশানী নির্দিষ্ট স্থানগুলোর দিকে ইশারা করছিল, সেই রাতের বিবরণ মনে করিয়ে দিচ্ছিল যা তাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। এখানেই সে বসেছিল যখন সে রোহানের সাথে দেখা করেছিল। এখানেই চায়ের স্টল ছিল যেখানে মালিনী কাজ করত। এখানেই সেই রেস্তোরাঁ ছিল যেখানে তারা তাদের প্রথম ডিনার একসাথে করেছিল। মালিনী স্মৃতিতে মগ্ন ছিল, প্রশস্তভাবে হাসছিল যখন সে স্মরণ করছিল কিভাবে সবকিছু এত অপ্রত্যাশিত এবং অসম্ভাব্যভাবে শুরু হয়েছিল। তার বন্যতম স্বপ্নেও সে কখনো কল্পনা করেনি যে সেই রাতটি ক্রমবর্ধমান সুখের পুরো একটি বছর নিয়ে আসবে, একটি সম্পর্কে যা তার এবং তার মেয়ের জীবনকে মৌলিকভাবে রূপান্তরিত করেছে। যখন তারা ঝর্নার পাশের বেঞ্চে পৌঁছল, ঠিক যেখানে ঈশানী সেই প্রথম রাতে বসেছিল, রোহান থামলেন। তিনি বললেন যে সেখানে, সেই নির্দিষ্ট জায়গায় যা তাদের সকলের জন্য এত অর্থ বহন করে, তিনি গুরুত্বপূর্ণ কিছু করতে চান। মালিনী কৌতূহল নিয়ে তার দিকে তাকাল, এখনও পুরোপুরি বুঝতে পারছিল না কি ঘটছে। রোহান সাবধানে ঈশানীর হুইল চেয়ারটি তাদের পাশে রাখলেন এবং তারপর ইচ্ছাকৃত নড়াচড়ার সাথে হাঁটু গেড়ে বসলেন। তিনি কেবল ঈশানীর সাথে কথা বলার জন্য ঝুঁকেছিলেন না যেমন তিনি আগে অনেকবার করেছেন, তিনি সত্যিই আনুষ্ঠানিকভাবে হাঁটু গেড়ে বসছিলেন, একটি অবস্থান যা অকাট্য অর্থ বহন করে। মালিনীর মুখে বোঝাপড়া ফুটে উঠতে শুরু করল, তার চোখ বড় হয়ে গেল যখন তার হাত ক্রমবর্ধমান ধাক্কায় তার মুখ ঢাকতে উঠে গেল। ঈশানী তার চেয়ারে উত্তেজনায় প্রায় কাঁপছিল, তার হাতগুলো সেই ছোট মখমলের বাক্সটি শক্ত করে ধরেছিল যা রোহান গোপনে তাকে কিছুক্ষণ আগে দিয়েছিলেন। সে সেই উজ্জ্বল চোখ দিয়ে সবকিছু দেখছিল যা বিশুদ্ধ আনন্দে ভরা ছিল, সেই মুহূর্তের সাক্ষী ছিল যা সে, একভাবে, 1 বছর আগে তার অসাধারণ অনুরোধ দিয়ে আয়োজন করেছিল। রোহান কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠ আবেগে ভরা কিন্তু তার দ্বিধায় স্থির। তিনি বললেন যে ঠিক 1 বছর আগে, তিনি একা সেই স্কোয়ারে এসেছিলেন, তার সঞ্চিত সমস্ত সাফল্য সত্ত্বেও নিজের জীবনে হারিয়ে গিয়েছিলেন। তিনি এমন কিছু খুঁজছিলেন যা তিনি সংজ্ঞায়িত করতে পারতেন না, একটি শূন্যতা যা তিনি যতই টাকা আয় করুন বা যত ব্যবসায় বন্ধ করুন না কেন পূরণ করতে পারতেন না। এবং তারপর তিনি ঈশানীর সাথে দেখা করলেন, তিনি বলতে থাকলেন, একটি অসাধারণ মেয়ে যে তাকে ভালোবাসা এবং পরিবার সম্পর্কে এমন শিক্ষা দিয়েছিল যা তিনি 42 বছরেও শিখতে পারেননি। যে তাকে দেখিয়েছিল যে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা জাগতিক সম্পদ বা সামাজিক মর্যাদা নয়, বরং এমন মানুষদের সাথে খাঁটি সংযোগ যাদের আমরা প্রতিদিন ভালোবাসতে বেছে নিই। যে তাকে এমন অপ্রত্যাশিত এবং জ্ঞানী কিছু চেয়েছিল যা তার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছে। রোহানের কণ্ঠ সামান্য কেঁপে উঠল যখন তিনি পুরোপুরি মালিনীর দিকে ঘুরলেন। তিনি বললেন যে যখন তিনি সেই রাতে তার সাথে দেখা করেছিলেন, তখন তিনি অবিশ্বাস্য শক্তি, নীরব মর্যাদা এবং তার মেয়ের প্রতি নিঃশর্ত ভালোবাসার একজন মহিলাকে দেখেছিলেন। এমন একজন মহিলা যিনি এমন প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন যা দুর্বল মানুষকে ভেঙে দিত, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন, স্থিতিস্থাপক এবং দৃঢ়প্রতিজ্ঞ। এমন একজন মহিলা যিনি সেই একই তীব্রতার সাথে ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলেন যা দিয়ে তিনি ভালোবাসতেন। তারপর থেকে মাসগুলোতে, রোহান বলতে থাকলেন যখন মালিনীর মুখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করল, তিনি তার প্রেমে এমনভাবে পড়েছেন যা তিনি সম্ভব বলে জানতেন না। তিনি আবিষ্কার করেছেন যে আসল সুখ খালি প্রাসাদ বা চিত্তাকর্ষক ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং ভাগ করে নেওয়া সহজ মুহূর্তগুলোতে। রবিবারের অলস সকালের নাস্তা, গভীর রাতের গভীর কথোপকথন, বোকা বোকা জিনিস নিয়ে স্বতঃস্ফূর্ত হাসি,
কঠিন দিনের পর সান্ত্বনাদায়ক আলিঙ্গন। মালিনী তাকে এমনভাবে সম্পূর্ণ করত যা তিনি জানতেনই না যে তিনি অসম্পূর্ণ। তাকে আরও ভালো, আরও মানবিক, আরও উপস্থিত হতে চ্যালেঞ্জ করত। তাকে আসল শক্তি সম্পর্কে শেখাত, ব্যবসার দুনিয়ার সেই কৃত্রিম শক্তি নয়, বরং সেই শক্তি যা প্রতিটি পদক্ষেপ অসম্ভব মনে হলেও এগিয়ে যাওয়া থেকে আসে। তাকে দেখাত যে দুর্বলতা দুর্বলতা নয়, বরং কাউকে সত্যিই পুরোপুরি জানতে দেওয়ার সাহস। এবং ঈশানী, রোহান সেই মেয়েটির দিকে তাকিয়ে বললেন যে আনন্দের অশ্রু তার নিজের গাল বেয়ে ঝরছিল, তার জন্য ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেন সে তার নিজের মেয়ে। তিনি সেই অসাধারণ শিশুটিকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন, তার জ্ঞান, তার সহানুভূতি, তার প্রচণ্ড দৃঢ়তাকে প্রশংসা করতেন। তিনি তার বৃদ্ধি দেখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন এবং তার জীবনের প্রতিটি ভবিষ্যতের মাইলফলকের জন্য উপস্থিত থাকতে চেয়েছিলেন। রোহান একটি গভীর শ্বাস নিলেন, তার হাতগুলো সামান্য কাঁপছিল যখন ঈশানী সাবধানে তাকে মখমলের বাক্সটি দিল। মালিনী এখন খোলাখুলিভাবে কাঁদছিল, কান্নার মধ্যে দিয়ে কিছু সংযম বজায় রাখার চেষ্টা করছিল। তাদের চারপাশে বড়দিনের মেলা তার উৎসবমুখর চলাচল চালিয়ে যাচ্ছিল, কিন্তু কাছাকাছি থাকা বেশ কিছু মানুষ থেমে গিয়েছিল, বুঝতে পেরেছিল যে তারা বিশেষ কিছুর সাক্ষী হচ্ছে। মালিনী সেন, রোহান বাক্সটি খুলে একটি মার্জিত কিন্তু সহজ আংটি প্রকাশ করে বললেন, ঠিক যেমন ঈশানী বর্ণনা করেছিল যে তার মা প্রশংসা করবে, তুমি আমার জীবনকে এমনভাবে রূপান্তরিত করেছ যা আমি কখনো শব্দ দিয়ে সঠিকভাবে প্রকাশ করতে পারব না। তুমি ভালোবাসা, আনন্দ, উদ্দেশ্য, সত্যিকারের অর্থ এনেছ যেখানে আগে কেবল সাফল্যের ছদ্মবেশে শূন্যতা ছিল। তুমি এবং ঈশানী আমার পরিবার, আমার বাড়ি, আমার হৃদয়। তার কণ্ঠ আবেগে সামান্য ভেঙে গেল যখন তিনি অবশেষে সেই প্রশ্নটি করলেন যা সবকিছু বদলে দেবে। তিনি জিজ্ঞাসা করলেন মালিনী কি তাকে বিয়ে করে, আনুষ্ঠানিকভাবে একসাথে একটি জীবন গড়ে তুলে, তাকে তার বাকি দিনগুলো তাকে এবং ঈশানীকে সেইভাবে ভালোবাসতে দিয়ে যা তারা উভয়ই পাওয়ার যোগ্য, সেই অসাধারণ সম্মান দেবে। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি একজন সত্যিকারের সঙ্গী হবেন, জীবনের সমস্ত আনন্দ এবং চ্যালেঞ্জে উপস্থিত এবং অংশগ্রহণকারী হবেন। তিনি তার শক্তিকে সম্মান করার, তার স্বাধীনতাকে সম্মান করার এবং তার বাকি জীবনের জন্য প্রতিদিন ইচ্ছাকৃতভাবে তাকে বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন। মালিনী তার অশ্রুর মধ্যে দিয়ে ঈশানীর দিকে তাকাল, তার চোখে একটি নীরব প্রশ্ন। ঈশানী প্রবলভাবে মাথা নাড়ল, তার হাসি এত প্রশস্ত ছিল যে মনে হচ্ছিল তার মুখ বিশুদ্ধ সুখ থেকে ভেঙে যেতে পারে। হ্যাঁ, মেয়েটি সরাসরি জিজ্ঞাসা না করা সত্ত্বেও উচ্চস্বরে বলল, অবশ্যই হ্যাঁ, তোমার তাকে বিয়ে করা উচিত মা, কারণ সে আমাদের ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি এবং আমরা একসাথে নিখুঁত পরিবার হব। মালিনী তার কান্নার মধ্যে দিয়ে হাসল, সেই ভেজা হাসি যা অপ্রতিরোধ্য আবেগে ভরা ছিল। সে রোহানের দিকে ফিরে তাকাল, এখনও ঠান্ডা ফুটপাতে ধৈর্য ধরে হাঁটু গেড়ে বসে, সেই আংটিটি ধরে রেখেছিল যা একটি ভাগ করে নেওয়া ভবিষ্যতের প্রতিশ্রুতি প্রতিকায়িত করছিল। সে তার চোখে খাঁটি ভালোবাসা, সত্যিকারের প্রতিশ্রুতি, একজন পুরুষের সাহসী দুর্বলতা দেখল যে তার হৃদয় পুরোপুরি অফার করছিল। একটি রুদ্ধ কিন্তু দৃঢ় কণ্ঠে মালিনী অবশেষে সেই শব্দটি উচ্চারণ করল যা সবাই অপেক্ষা করছিল। হ্যাঁ, সে বলল, হ্যাঁ, 1000 বার হ্যাঁ। হ্যাঁ, সে তাকে বিয়ে করবে, হ্যাঁ, সে তার পাশে একটি জীবন গড়বে, হ্যাঁ, সে সেই অসম্ভব ভালোবাসায় বিশ্বাস করতে বেছে নিয়েছে যা সে সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে খুঁজে পেয়েছে। রোহান আবেগে কাপা হাতে তার আঙুলে আংটিটি পরিয়ে দিলেন এবং তারপর দ্রুত উঠে দাঁড়ালেন, মালিনীকে একটি শক্ত আলিঙ্গনে টানলেন যখন তারা উভয়ই বিশুদ্ধ আনন্দের অশ্রু কাঁদছিল। ঈশানী তার চেয়ার থেকে উৎসাহিতভাবে করতালি দিচ্ছিল, এমন উদযাপন চিৎকার করছিল যা কাছাকাছি থাকা বেশ কিছু মানুষকে হাসতে এবং করতালি দিতে বাধ্য করেছিল, সেই জাদুকরী মুহূর্তের আনন্দ ভাগ করে নিচ্ছিল। যখন রোহান এবং মালিনী অবশেষে একে অপরের চোখের দিকে তাকানোর জন্য যথেষ্ট আলাদা হল, তখন তিনি আলতো করে তার মুখ থেকে অশ্রু মুছে দিলেন। তিনি বললেন যে তিনি তাকে শব্দের চেয়ে বেশি ভালোবাসেন, এবং মালিনী উত্তর দিল যে সেও তাকে ভালোবাসে, যে তিনি তাকে আশা দিয়েছেন যখন সে আশা করতে ভুলে গিয়েছিল, যে তিনি তাকে দেখিয়েছেন যে সুখী সমাপ্তি কেবল রূপকথার জন্য নয় বরং বাস্তব জীবনেও ঘটতে পারে। ঈশানী জোর দিয়ে বলল যে তাকেও আলিঙ্গন করতে হবে, এবং 3 জন আলোকিত স্কোয়ারের মাঝখানে একটি টাইট পারিবারিক আলিঙ্গনে জড়িয়ে গেল। পাশ দিয়ে যাওয়া মানুষ থেমে দেখছিল এবং হাসছিল, দৃশ্যত খাঁটি ভালোবাসায় ভরা সেই দৃশ্যে মুগ্ধ হয়ে। কেউ কেউ করতালি দিচ্ছিল, অন্যরা অভিনন্দন জানাচ্ছিল, এবং সাধারণ পরিবেশটি ছিল ভাগ করে নেওয়া উদযাপনের। রোহান তাদের উভয়কে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার বাকি জীবন নিশ্চিত করবেন যে তারা হ্যাঁ বলার জন্য কখনো অনুশোচনা করবে না। তিনি প্রতিদিন কাজ করবেন তাদের ভালোবাসা এবং আস্থার অসাধারণ উপহারের যোগ্য হওয়ার জন্য।
মালিনী বলল যে তিনি ইতিমধ্যে যোগ্য, যে তিনি মাস ধরে সামঞ্জস্যপূর্ণ কর্মের মাধ্যমে তার চরিত্র প্রমাণ করেছেন, কেবল ফাঁকা শব্দ দিয়ে নয়। ঈশানী ঘোষণা করল যে সে এখন অবশেষে সেই সম্পূর্ণ পরিবার পেয়েছে যা সে সবসময় স্বপ্ন দেখত, এবং কিছুই তাকে এর চেয়ে বেশি খুশি করতে পারত না। সেই রাতে তিনজন সেই একই সাধারণ রেস্তোরাঁ ডিনার করল যেখানে তারা 1 বছর আগে তাদের প্রথম খাবার একসাথে ভাগ করে নিয়েছিল। রেস্তোরাঁর মালকিন বাগদানের খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন, উদযাপনের জন্য 1 বোতল শ্যাম্পেন অফার করার জন্য জোর দিলেন, সাথে ঈশানীর জন্য বিশেষ জুস যে উদযাপন থেকে বাদ পড়তে চায়নি। তারা বিয়ের বিষয়ে পরীক্ষামূলক পরিকল্পনা তৈরি করল, কিন্তু সবাই একমত হল যে নির্দিষ্ট বিবরণগুলো মিলনের পিছনে থাকা অর্থের চেয়ে কম গুরুত্বপূর্ণ। এটি সহজ কিন্তু অর্থবহ কিছু হবে, এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত যারা আন্তরিকভাবে তাদের যত্ন নেয়, সত্যিকারের ভালোবাসা উদযাপন করবে যা অসম্ভাব্য পরিস্থিতিকে অতিক্রম করে সুন্দর এবং স্থায়ী কিছুতে বিকশিত হয়েছে। যখন রাত অবশেষে শেষ হল এবং রোহান তাদের বাড়ি পর্যন্ত সঙ্গ দিলেন যেমন তিনি সবসময় করতেন, তখন তাদের পদক্ষেপে একটি নতুন হালকাতা ছিল। যে ভবিষ্যৎ আগে অনিশ্চিত মনে হচ্ছিল তা এখন এবং বাস্তব রূপ নিচ্ছিল। এখনও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, ব্যবহারিক সমন্বয় করতে হবে, জটিল বিবরণ নেভিগেট করতে হবে। কিন্তু তারা সবকিছু একসাথে মোকাবেলা করবে, পছন্দ এবং ভালোবাসা দ্বারা একত্রিত সত্যিকারের পরিবার হিসেবে। বাড়ির দরজায় মালিনী রোহানকে দীর্ঘক্ষণ চুম্বন করল, সেই চুম্বনে তার সমস্ত কৃতজ্ঞতা এবং ভালোবাসা ঢেলে দিল। ঈশানী অতিরঞ্জিত শিশুসুলভ বিতৃষ্ণার শব্দ করল, কিন্তু সে প্রশস্তভাবে হাসছিল, দৃশ্যত তার মাকে এত আন্তরিকভাবে খুশি দেখে আনন্দিত। রোহান অবশেষে খুঁজে পেয়েছিলেন যা তার আত্মা কামনা করছিল, কোনো গণনাকৃত অনুসন্ধান বা ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে নয়, বরং একটি জ্ঞানী শিশুর সাথে একটি অপ্রত্যাশিত সাক্ষাতের মাধ্যমে যে তাকে শিখিয়েছিল যে মাঝে মাঝে ভালোবাসার সবচেয়ে বড় কাজ হল কাউকে এমন ব্যক্তিকে ভালোবাসতে বলা যাকে আপনি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং মালিনী এমন কাউকে খুঁজে পেয়েছিল যে তাকে পুরোপুরি দেখেছিল, যে তার শক্তিকে মূল্য দিত, যে তার মেয়েকে সেই একই তীব্রতার সাথে ভালোবাসত যা দিয়ে সে তাকে ভালোবাসত। এবং ঈশানী, সেই অসাধারণ মেয়েটি যে 1 বছর আগে তার সাহসী মিনতি দিয়ে সবকিছু আয়োজন করেছিল, অবশেষে সেই পরিবার পেয়েছিল যা সে সবসময় স্বপ্ন দেখত। মাঝে মাঝে সবচেয়ে সুন্দর রূপকথাগুলো সেগুলোই যা সম্ভব বলে মনে হয় না যতক্ষণ না সেগুলো ঘটে, প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে এবং সবচেয়ে অসম্ভাব্য উপায়ে উদ্ভূত হতে পারে। এবং মাঝে মাঝে সবচেয়ে গভীর জ্ঞান সবচেয়ে তরুণ উৎস থেকে আসে, আমাদের মনে করিয়ে দেয় যে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল উপস্থিত থাকা, ভালোবাসা বেছে নেওয়া, এবং তাদের সাথে পরিবার গড়ে তোলা যারা আমাদের ফিরিয়ে বেছে নেয়। গল্পের সমাপ্তি। প্রিয় শ্রোতা, আমরা আশা করি রোহান, মালিনী এবং ঈশানীর গল্পটি আপনাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। এই অপ্রত্যাশিত ভালোবাসা, নির্বাচিত পরিবার এবং দ্বিতীয় সুযোগের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন আমাদের চমৎকার উপায়ে অবাক করে দিতে পারে যখন আমরা আমাদের হৃদয় খোলা রাখি। যদি এই গল্পটি আপনার সাথে অনুরণিত হয়, তবে আমরা অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসা পরবর্তী ইমোশনাল গল্পগুলো মিস না করেন। কমেন্টে আমাদের জানান কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে, আমরা আপনার অনুভূতি জানতে চাই। এবং ভালোবাসা, আশা এবং মানব আত্মার শক্তি উদযাপনকারী আরও গল্প আবিষ্কার করতে পাশের এইখানে ক্লিক করে আমাদের বিশেষ প্লেলিস্টটি দেখুন। আমরা শেয়ার করা প্রতিটি গল্প একটি অনুস্মারক যে পুনরায় শুরু করার, ভালোবাসার এবং আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষিত পরিবার গড়ে তোলার জন্য কখনো দেরি হয় না। এই ইমোশনাল যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।